ফার্স্টেই আসে, এগুলো মোটামুটি আলোচনা করা হয়েছে। 3 নম্বরে এখন আমাদের মেডিলজির যে বইটা সেটা দাগানো আছে, কারণ তুমি অ্যান্সার দেখতে পাচ্ছ, আমি জাস্ট তোমাকে বুঝাই দেবো, ঠিক আছে? এখানে অ্যান্সার দেওয়াই আছে। আচ্ছা দেখো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে তোমার কোনটা প্রযোজ্য? এই যে আমি তোমাকে গত ক্লাসে আমি এই জিনিসগুলো ভাবছিলাম আজকে করাবো, বাট স্টিল বলতেছি, কারণ গত ক্লাসে আমি তোমাকে বলেছিলাম তুমি যখন 8 নম্বর চ্যাপ্টার পড়বে তখন তোমার জন্য প্রত্যেকটা বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। সেটা ভাজক টিস্যু হোক, সেটা সরল টিস্যু হোক, কাণ্ড কোন টাইপের, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড নাকি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, মূলের কি বৈশিষ্ট্যগুলো, এই প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার নিজের প্যাচ লেগেছে বলে আমি একটা ছক বানিয়ে নিয়েছিলাম যে ধরো এটার মধ্যে কিউটিকল আছে নাই আছে, এভাবে করে করে আমি একটা ছক বানিয়ে নিয়েছিলাম, এন্ড দ্যাট ওয়াজ রিয়েলি হেল্পফুল ফর মি। আমার এত কিছু তার প্যাচ লাগেনি, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্টে আছে কি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। যেহেতু কাণ্ড আছে তাহলে তো অবশ্যই তার বহিত্বকের মধ্যে কিউটিকল থাকবে, বাট আমি যদি একটা মূল দিতাম তাহলে আমার কি থাকতো, বহিত্বকের মধ্যে কোনো কিউটিকল থাকতো না। তাহলে দেখো ওর বহিত্বকে কিউটিকল আছে, ঠিক আছে? আমরা জানি কাণ্ডগুলো কি হয়, ওই যে সংযুক্ত, তারপরে হচ্ছে বদ্ধ বা যে সমপার্শ্বীয়, তাহলে আমার অবশ্যই কাণ্ডের একবীজপত্রী পরিমাণ বলা হচ্ছে কেমন হবে, অবশ্যই সংযুক্ত হবে, সংযুক্ত এবং সমপার্শ্বী হবে, তাই না? আচ্ছা এরপরে আমরা জানি একবীজপত্রীর ক্ষেত্রে ওর যে পরিবহন ওর যে ভাস্কুলার টিস্যুগুলো আছে ওগুলো আমাদের ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, ঠিক আছে? তোমরা আমাকে বলবা কাদের ভাস্কুলার বান্ডেল গুলা অরীয় ভাবে সাজানো থাকে, তোমরা বলবা, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমরা এটাও রাইট, আমার অ্যান্সার হচ্ছে ডি। ওকে, এই যে তোমাকে যে বারবার বলতেছি 7 and 8 নাম্বার ইজ অল অ্যাবাউট বৈশিষ্ট্য 7 নাম্বার চ্যাপ্টারে তো অবশ্যই তোমার যে উদাহরণগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন আসি আমরা দেখো পরের এমসিকিউতে, 4 নম্বর এমসিকিউর মধ্যে কি বলছে যে জবা ফুলের বৈশিষ্ট্য কোনটা? জবা ফুল মানে কি? জবা ফুল মানে হচ্ছে তোমার মালবেসি গোত্র, তাই না? জবা ফুল মানে কি? মালবেসি গোত্র। তাহলে দেখো তোমার ফার্স্টে বলেছে কি আমরা প্রথমটার মধ্যে অ্যানসার পেয়ে গেছি, ঠিক আছে? আমরা বুঝলাম যে ওর পরাগরেণু হচ্ছে কণ্টকিত, বাকিগুলো কেন ভুল? দেখো এই যে এখানে আছে ও হচ্ছে এক প্রতিসম, ওকে এক প্রতিসম, ও হচ্ছে বহু প্রতিসম। তুমি ওকে যদি এক্সিস বরাবর কাটো তুমি ওকে 5টা ভাগে ভাগ করতে পারো, যে তারার মতো, ঠিক আছে? তাহলে ও বহু প্রতিসম। এখন তোমরা আমাকে বলবা যে ও গর্ভকটি, ও গর্ভশীর্ষ নাকি গর্ভপাদ? দেখি কে বলতে পারো, দেখি কে বলতে পারো। তোমরা কেউ রেসপন্স না করলে কেমনে হবে রে বাবা? দ্বিবীজপত্রী আবার কে বললো? এই ও গর্ভপাদ, ঠিক আছে? ও হচ্ছে গর্ভপাদ ফুল, ঠিক আছে? তাহলে দেখো আমার এটাও ভুল, এটাও ভুল হলো না, এটাও ভুল, এটাও ভুল। ওর মূলীয় কি অমরা বিন্যাস? ওর মূলীয় কি অমরা বিন্যাস? বলো তো কি রে ভাই, তোমরা কি মোড় ধরে গেছো নাকি? রেসপন্স কেমনে ক্লাস নিবো বলো? কি রে আমার কথা কি শোনা যাচ্ছে না? ওর অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়, ঠিক আছে? ওর অমরা বিন্যাস কিরকম? ওর অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়। মূলীয় অমরা বিন্যাস কার? মূলীয় অমরা বিন্যাস আমার পরিচিত, তাহলে এটাও ভুল, আমার অ্যান্সার হচ্ছে এ। ওকে, এরপরে আরেকটা কোশ্চেন যেটা মধ্যে আমিও প্যাচ খেয়ে যেতাম, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই প্যাচ খেয়ে যান, দ্যাট ইজ উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? কিন্তু ঢাকা বোর্ড খুব চিল ভাবে ওই অপশনটা দেয়নি। প্যাচ খাইলো কিসে? যে গলজি বস্তু নাকি হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট অ্যান্সার কোনটা হবে? উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? গলজি বডি নাকি হচ্ছে ক্লোরোপ্লাস্ট? অ্যান্সার হচ্ছে তোমার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলতে কি আমার কার্বোহাইড্রেট প্রস্তুত রান্না বান্না হচ্ছে কোথায়? রান্না বান্না হচ্ছে আমার ক্লোরোপ্লাস্টের মধ্যে, ঠিক আছে? ও তোমার শর্করা তৈরির ওই রান্নাঘরের মতো কাজ করছে, কিচেন হিসেবে কাজ করতেছে, বাট তারপরে শর্করা তৈরি হয়ে আসার পরে প্যাকেজিং থেকে শুরু করে উদ্ভিদের কোন জায়গায় যে কিভাবে ট্রান্সপোর্ট হবে প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করছে গলজি বডি, ঠিক আছে? তাহলে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে আমাদের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কে কাজ করে? গলজি বডি কাজ করে, ঠিক আছে? গুড, এই তো রেসপন্স করবা, দেখবা কি এই যে একটা কমেন্ট করছো না, এই কমেন্টের বলে তোমার পড়া হয়ে গেছে। যেরকম ধরো আমি মেডিকেল 3rd ইয়ার স্টুডেন্ট, সলিমুল্লাহ মেডিকেল 3rd ইয়ার স্টুডেন্ট, তো আমাদের পড়াশোনা সিস্টেম হচ্ছে কি ধরো আমরা নিজেরা একদম সারা রাত ধরে পাগলের মতো পড়ছি, বাট স্টিল সকালে আমাদের কিচ্ছু মনে নেই। কারণ কি আমাদের পড়াশোনা সিস্টেম আমাদের ডেমো দিতে হবে। ডেমো মানে কি? ধরো আমি একটু পড়ছি, আমি একটু পড়ার পরে আমি আমার একটা ফ্রেন্ডকে সেই পড়াটা দিব যে তুই তো আমার পড়াটা হয়েছে কিনা, বা আমি তাকে একটু বুঝাই দিব। এর ফলে কি হচ্ছে
ভাইবা দিতে যাচ্ছি বা আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি হয়তো আমার ওই মুখস্থ ওয়ার্ড বাই ওয়ার্ড মনে নেই, বাট আমি একটা বার ওকে হয়তো বলছি বা আমি একটা বার খাতায় লিখছি, ওইটা আমার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য ক্লাসে কমেন্ট করবো, আমি যেটাই বলতেছি তখন দেখবো যে এই কমেন্ট আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা তো এখান থেকে দেখো আমরা একটু এখন আমরা একটু ছবিওয়ালা ইয়াগুলো একটু সলভ করি। দেখো ফার্স্টে আসছে আমাদের এটা যে উদ্দীপকের পি কি। উদ্দীপকের পি হচ্ছে আমার নগ্নবীজি উদ্ভিদের যে স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল, মানে এ হচ্ছে আমার মেগাস্পোরোফিল। বানানে মানে হ্যান্ডলিং একটু খারাপ, সমস্যা নাই, ডাক্তারদের হ্যান্ডলিং একটু খারাপ হতেই হয়, নাহলে ভালো ডাক্তার হওয়া যায় না। ঠিক আছে, আচ্ছা তো এটা হচ্ছে আমার মেগাস্পোরোফিলের ছবি, তাই না? মেগাস্পোরোফিল মানে কি তোমার স্ত্রী রেণুপত্র, তাহলে স্ত্রী রেণুপত্র মধ্যে কি থাকবে? ডিম্বক থাকবে। তাহলে এই যে বড় বড় গোলা গোলা এগুলা কি? এগুলো আমার ডিম্বক। তুমি পড়েছো যে নগ্নবীজি উদ্ভিদের একদম কিনারার দিকে থাকে তোমার ডিম্বক। তাহলে দেখো কিনারার দিকে আছে একদম সাইড দিয়ে, তাহলে কিনারা দিকে আমার ডিম্বক, তাহলে পি নাম্বার কি হবে? পি হচ্ছে আমার ডিম্বক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এর পরের কোশ্চেনে কি বলেছে, উদ্দীপকের চিত্র এ মানে কি? এ মানে হচ্ছে সাইকাস। ঠিক আছে, তো সাইকাস যে উদ্ভিদকে মানে এইটা আমার মেগাস্পোরোফিল কোন উদ্ভিদকে প্রতিনিধিত্ব করছে? সাইকাস প্রতিনিধিত্ব করছে। তো তার ক্ষেত্রে কি প্রযোজ্য? আচ্ছা দেখো ও ভিন্নবাসী সহবাসী সবকিছু হইতে পারে, মিলে ওর ভিন্নবাসী থাকে, দুটো আলাদা আলাদা ভাবে থাকে। ওর শস্যটা ট্রিপ্লয়েড। সাইকাসের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে ওর শস্য থাকবে হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, ওর শস্য বা অ্যান্ডোস্পার্ম যেটা থাকবে ওটা হচ্ছে হ্যাপ্লয়েড। হোয়াট ইজ অ্যান্ডোস্পার্ম? জাইগোটের পরে বীজ তৈরি করার মাঝামাঝি যে একটা ইয়া থাকে সেটা হচ্ছে অ্যান্ডোস্পার্ম। ঠিক আছে, শস্য টিস্যু বলি। তো শস্য টিস্যু কিরকম থাকবে? হ্যাপ্লয়েড থাকবে। কিন্তু ওর যে বডিটা মানে সাইকাসের মূল দেহ থাকবে ডিপ্লয়েড, অ্যাজ আমাদের মতনই। ঠিক আছে, আমাদের পুরো বডি হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু আমাদের জনন কোষ, আমার ক্ষেত্রে ডিম্বাণু, ছেলে ক্ষেত্রে শুক্রাণু, ওগুলা কি থাকে? ওটা থাকে হ্যাপ্লয়েড, এন সংখ্যক। ঠিক আছে, তাহলে ওর শস্য টিস্যু থাকবে হচ্ছে হ্যাপ্লয়েড, বাট ওর যে মূল দেহ সাইকাসের মূল দেহ থাকবে কি থাকবে? ডিপ্লয়েড। ওর মধ্যে ট্রিপ্লয়েডের কোনো হিসাবই নাই। ট্রিপ্লয়েড অ্যান্ডোস্পার্ম হচ্ছে মানুষের ক্ষেত্রে বা উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, সাইকাস কোনো উন্নত শ্রেণীর উদ্ভিদ না। আচ্ছা ওর কোরালয়েড মূল থাকে আমরা জানি নস্টক এবং অ্যানামিনার কারণে, তার অ্যান্সার হচ্ছে 1 আর 3, 2 নাম্বারটা ভুল। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তারপরে দেখো এখান থেকে আমরা ওই চিত্রটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তারপর এটা দেখতে পারো জিনোম সিকোয়েন্সিং আমরা কি কি কাজে ব্যবহার করি। জিনোম সিকোয়েন্সিং কি কাজে ব্যবহার করা হয়? ধরো সাপোজ এখানে একজন একটা চুরি হয়ে গেছে, তো চুরি হওয়ার সময় সে বিভিন্ন জিনিসে হাত টাত লাগাইছে না, তো এই যে তার ফিঙ্গার বেডস থেকে বা তার টাচ থেকে তুমি একটা ইজিলি একটা অপারেশন শনাক্তকরণ করতে পারো। বা এই যে ধরো একদম ফ্রিকোয়েন্টলি রেপ করা হয়, তো এই যে রেপের সময় ওই যে ভিকটিম ছিল ওই ভিকটিমের বডি থেকে যে যাকে আমরা অ্যাকিউজ বা যাকে আমরা অপরাধী দাবি করতেছি তার বডির বিভিন্ন অংশ, ধরো সে হচ্ছে জোর করে গলা টিপে ধরছে, তো এই কারণে দেখা যাচ্ছে তার যে নখের ছাপগুলো এগুলো ভিকটিমের গায়ে লেগে আছে। তুমি এখান থেকে একটা স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্টের মতো বের করে দিতে পারো যে না আসলে এই অ্যাকিউজটি তার এই রেপটা করেছে। ঠিক আছে, তাহলে আমরা অপারেশন শনাক্তকরণে ব্যবহার হয় জিন থেরাপিতে। জিন থেরাপি বলতে কি বোঝায়? অনেক সময় দেখা যায় মানুষের জিনের মধ্যে অনেক ধরনের ম্যাল ইয়া থাকে, মানে ধরো একটা জিনের জায়গায় একটা জিন বসে গেছে। ধরো কি হয়, ধরো হচ্ছে আমার এর সাথে কি বসে? আমার অ্যাডমিনের সাথে বসে হচ্ছে থাইমিন। ঠিক আছে, এখন কিছু একটা হইলো তোমার অ্যাডমিনের সাথে বসে গেছে হচ্ছে গুয়ানিন। গুয়ানিনকে বসার কথা, দুটো তো পাইরিমিডিন হয়ে গেল, সরি দুটো তো পিউরিন হয়ে গেল। এই জন্য এই যে আমার জিনের মিসম্যাচ গুলো এগুলো ঠিক করা যাচ্ছে জিন থেরাপির মাধ্যমে। প্রত্যেকটা করা হয় তোমার জিনোম সিকোয়েন্সের মাধ্যমে। বাট ক্যালাস সৃষ্টি আমার জিনোম সিকোয়েন্সের কাজ কি? ক্যালাস সৃষ্টি আমরা কি দিয়ে করতে পারি? টিস্যু কালচার দিয়ে করতে পারি, বা অনেক ক্ষেত্রে আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে করতে পারি, বাট জিনোম সিকোয়েন্সের তার কোনো সম্পর্ক নেই, তাই না? তাহলে তারপর আমরা আর কি কি জিনিস পিতৃত্ব নির্ধারণ করতে পারি, ফিঙ্গারপ্রিন্টিং টেস্ট করতে পারি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, আল্লাহ আস্তে আস্তে বলবেন আরো কমতেছে, কি যে একটা অবস্থা তোমাদের। থাক কিছু মানুষের জন্য সবাইকে বকাবকি করবো না। আচ্ছা তো দেখো এখন এই ছবিটা কি? এটা আমি যেবার পরীক্ষা দিচ্ছি, যেটা বলছি না আমারই বোর্ড পরীক্ষা প্রশ্ন ছিল, আমি তো বুঝছি ভাই, দেখে বুঝছি এটা ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়ার মধ্যে বলছে এক্সট্রা আবার কি, এন্ড আমাদের সময় তোমরা এখন না তোমাদেরকে বলবো, তোমার মজা নিবে, থাক বাদ দে। তো দেখো এটা হচ্ছে আমার একটা ব্যাকটেরিয়ার ছবি। এই জন্য আমি আপনাদের গত ক্লাসে বলেছি যে আপনার বায়োলজি বইয়ের মধ্যে, বোটানি বইয়ের মধ্যে, জুলজি বইয়ের মধ্যে যত ছবি আছে আপনার কাছে যত আনইম্পর্টেন্ট লাগুক না কেন, যত লেস ইম্পর্টেন্ট লাগুক না কেন, প্লিজ ওগুলো একবার দেখে যাবেন। ঠিক আছে, এবং কোন পার্ট দ্বারা কি বোঝাচ্ছে এগুলো দেখে যাবেন। একে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, সেকেন্ড আপনার এমসিকিউতে খুব ভালো মার্কস আসবে। ঠিক আছে, আচ্ছা একটা আদর্শ ব্যাকটেরিয়ার মধ্যে এই যে একটা অংশ, ঠিক আছে, এই যে মেসোজোম, এগুলো হচ্ছে মেসোজোম। ঠিক আছে, মেসোজোম অনেক কিছু দেখা যায় যে ধরো তোমার পরিবারকে হেল্প করতে পারছে, অনেক সময় জননে হেল্প করতেছে। তো এই যে আমার এক্সট্রা কি, এক্সট্রা হচ্ছে মেসোজোম। ঠিক আছে, আচ্ছা
কোশ্চেনে কি বলেছে যে উদ্দীপকের ওয়াই চিহ্নিত অংশের ক্ষেত্রে, ওয়াইটা কি দেখো, আমার ব্যাকটেরিয়ার মধ্যে ওর একটা নিজস্ব ডিএনএ অণু আছে, আমরা পড়ছিলাম তাই না, ব্যাকটেরিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ অণু থাকে, তার নাম দিয়েছে আমরা প্লাজমিড, তাই না, তার নাম কি প্লাজমিড। এই প্লাজমিডের উপর ভর করে আমরা পুরো আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি থেকে দাঁড় করিয়েছি, তাই না। আচ্ছা তাহলে দেখো উদ্দীপকের ওয়াই চিহ্নিত অংশের জন্য কি হবে, কি করি আমরা, ওকে আমরা জিন প্রকৌশল ব্যবহার করি, আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওকে ব্যবহার করি প্লাজমিডের মাধ্যমে, ওই যে আমি পড়াইছিলাম প্লাজমিডকে একটু কেটে আমরা হচ্ছে যে জিনটা চাই তাকে বসাই দিই লাইগেজ দিয়ে, তারপরে এটাকে ফার্মেন্টেশন ট্যাঙ্কের মাধ্যমে অনেকগুলো করে তৈরি করি। আচ্ছা তারপরে কি দেখো প্লাজমিডের বৈশিষ্ট্যের মধ্যে কি ছিল, প্লাজমিড অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন, প্লাজমিডের মধ্যে 200 থেকে 200 × 10⁻⁶ পরিমাণ জিন থাকে, ডালটন ওজন তার। আচ্ছা ওর মধ্যে হচ্ছে অনেক অল্প সংখ্যক জিন থাকে, এটা না ম্যাক্সিমাম ফলাফল ভুল করে। ওরা ভাবে কি আরে প্লাজমিড ওর একটা নিজস্ব ডিএনএ আছে, তাহলে অবশ্যই ওর মধ্যে হাজার হাজার করে করে তোমার কি থাকে, জিন থাকে, বাট না। প্লাজমিড যদি মনে করো ব্যাকটেরিয়াটা ছোট একটা মানে মাইক্রো অর্গানিজম, তাহলে ওর মধ্যে খুবই অল্প পরিমাণ জিন থাকে, ঠিক আছে, তাহলে ওর মধ্যে খুবই অল্প পরিমাণ জিন থাকে এবং সে স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। কারণ যদি স্ববিভাজন না করতে পারে তুমি প্লাজমিডকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে দাও, ওরে কি করবো, ওরা আল্লাহর কাছে পাঠাতো, তাও ও গিয়ে স্ববিভাজন করতে পারতো না, ঠিক আছে। তাহলে তোমার প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো কি কি, প্লাজমিডকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করতে পারতেছি, প্লাজমিডকে হচ্ছে আমরা প্লাজমিডের মধ্যে কি থাকছে, অনেক অল্প সংখ্যক জিন থাকছে এবং প্লাজমিড নিজে নিজে বিভাজিত হতে পারে। ক্লিয়ার, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে। আচ্ছা ওকে ঠিক আছে, দেখো আর মোটামুটি এগুলা আপনাদের কমন জিনিস, সেখানে এই বোর্ডের মধ্যে আর কিছু দেখানো নাই। এখন দেখো আমরা আসি ময়মনসিংহ বোর্ডের মধ্যে, ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা দেখো ফার্স্টে আছে ময়মনসিংহ বোর্ডের মধ্যে আমাদের এই ছবিটা হলো, দেখো ছবিটা আমাদের গতানুগতিক আমরা যে ছবিটা আঁকি সেই ছবিটার মতো না, বাট আপনাকে পরীক্ষার হলে নার্ভাস হওয়া যাবে না, আপনি একটু ঠান্ডা ভাবে মাথা দিয়ে চিন্তা করলেই অপশন গুলো দেখলেই বুঝে যাবেন যে অ্যান্সারটা কি, ঠিক আছে। দেখো এই যে আমার ওই যে মাইটোসিসের আমার ধাপ ক্যারিওকাইনেসিস ধাপগুলা, ওগুলা কি জাস্ট একটু অন্যরকম ভাবে আঁকছে, ওর আঁকার হাত খারাপ, ও হচ্ছে মানে কি ওর থাকে না খুব বাজে আঁকে। আমি জানি না আপনাদের মধ্যে কেউ আছে কিনা, আমি মোটামুটি লেভেল আঁকি, খুব আমি ভালো আঁকি না, বাট স্টিল। তো দেখো এখানে কি হচ্ছে, দেখো ওই যে আমার মেটাফেজের মধ্যে যে স্টেজটা ছিল, ও স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি অবস্থানে এসে অবস্থান করতেছে, তাই না। আর এটাকে দেখো ওরা দুই পাশে দুজন সরে চলে গেছে এবং দুজনের মাঝখানে কোষ প্লেট টাইপের তৈরি হয়ে গেছে, লিখে দিয়েছে এখানে মাইটোসিস, ঠিক আছে। মানে ইয়া দেখে প্যানিক করবো না, আমি তোমার সাথে যারাই আসো আমি তো শেয়ার করবো আমার এসএসসি এক্সাম, নট এইচএসসি, এসএসসি এক্সামের ইয়াকি, তখন আমি তো বলছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তো আমার একদম ছোটবেলা থেকে বায়োলজি আমারই ভালো লাগতো না। তো কি হয়েছে এসএসসি পরীক্ষা হলে 1 নাম্বার কোয়েশ্চেনটা 1 নাম্বার এমসিকিউটা দাগালাম, সেকেন্ড এমসিকিউটা আমি কি বলবো মানে কিছুটা দাগাই দিছি, থার্ড এমসিকিউ থেকে দেখছি যে সেকেন্ড এমসিকিউ অ্যান্সারটা থার্ড এমসিকিউ দেওয়া ছিল না, আমি ভুল দাগাইছি। এরপরে আমি যেই প্যানিকটা করছি আমার সামনে অনেকগুলা ভুল গেছে, এন্ড আমি পুরো শিওর ছিলাম আমার প্রতিষ্ঠানের মধ্যে মিনিমাম 10 এমসিকিউ আমি ভুল করছি, মানে আমার 10 মার্ক এখানেই নাই, আমার কি বলবো এ প্লাস তোলার জন্য অল মানে আর 10 মার্কের রিস্ক। সেখানে তুমি চিন্তা করো সিকিউর মধ্যে কোন টিচার খুশি হলো আমাকে 50-40 দিয়ে দিবে, আমি এত প্যানিক করছি, আমি যে মানে কি বলবো সমানে কান্নাকাটি করছি, আমি পুরো শিওর ছিলাম যে আমার গোল্ডেন গেছে, আমার এ প্লাসই মিস গেছে বায়োলজির মধ্যে। আল্লাহর অনেক অসীম 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 রহমত যে I obscured a good number in CQ and আমার ওটা কভার আপ দিস। তারপরে কি আমি আমার লাইফে আর কোনোদিন একটা না পারলে বাকিগুলোর জন্য প্যানিক করি নাই, ঠিক আছে। মানে তোমার একটা সিঙ্গেল এমসিকিউ হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে, তোমার সামনে যদি নাম ভুলে সেদিকে দিকে খেয়াল রাখবে, ঠিক আছে। তো এই জন্য বারবার বলেছি পরীক্ষা হলে প্রশ্ন দেখে প্যানিক করবে না। আচ্ছা দেখো তোমাকে বলছে চিত্রের কয়ের মধ্যে ক্রোমোজোম গুলো এরূপ বিন্যাস মানে কি, এই যে ওরা তোমার মিডল পোর্শনে গিয়ে মানে কি বলবো তোমার মাঝামাঝি অবস্থানে গিয়ে বা বিষুবীয় অঞ্চলে গিয়ে ওরা ঘন সন্নিবেশিত হয়ে আছে, এবং এই অবস্থানে যদি ওকে মাইক্রোস্কোপের নিচে দেখো দেখবো যে অনেক বড় মোটা মোটা হয়ে আছে। তো এই জন্য ওকে বলা হচ্ছে, আমি মনে রাখতাম মোটা কাইনেসিস বা মেটা কাইনেসিস, ঠিক আছে। মেটাফেজের মধ্যে মেটাফেজ বা মোটাফেজ, এই মোটাফেজের মধ্যে কি ওরা সবচেয়ে বেশি হৃষ্টপুষ্ট হয়, এই জন্য এটা হচ্ছে আমার মেটাকাইনেসিস, ঠিক আছে। আচ্ছা এবার 3 নম্বরটা দেখো, ক চিত্রের ক্রোমোজোম সংখ্যা যদি 16 হয়, খ চিত্রের পরবর্তী ধাপে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে মাতৃকোষের ইয়াগুলাই আছে, তাই না, তাহলে এখানে একটা বাচ্চা কোষ থাকবে, এখানে একটা বাচ্চা কোষ থাকবে, তো অপত্য কোষ ওর মধ্যে যদি 16 থাকে ওর মধ্যে 16ই থাকবে, কারণ তুমি পড়ছো মাইটোসিস নট মিওসিস। মিওসিসে কি হইতো, তোর এখানে ছিল 16, এখানে হইতো 8, এখানে হইতো একটা 8, এখানে হইতো একটা 8, বাট তুমি পড়ছো কি মাইটোসিস, দ্যাটস তারা তোমার ব্রেইন গেমটা ওখানে খেলতেছে। তুমি পরীক্ষা হলে ভাববা যে 16 ছাড়া বাকি সবগুলো অ্যান্সার হবে, তুমি এটা বাদ দিয়ে ভাববা
ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, বাট তুমি অ্যাপ্লিকেশনে গিয়ে পারতেছো না। ঠিক আছে, তাহলে ওর কি থাকবে, ওর ক্রোমোজোম নাম্বারটা ইকুয়াল থাকবে, 16 থাকবে। ওকে, ডাবলও হবে না, হাফও হবে না, মিউচুয়াল হলে হাফ হয়ে যেত। আচ্ছা, তারপর দেখো এই যে তোমার ক্রোমোজোম গুলা এই মেটাকাইনেসিসের মধ্যে খাটো হয়ে যাবে, মোটা হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে, যে প্রক্রিয়ার মধ্যে খাটো মোটা হচ্ছে, সেটা হচ্ছে কনডেনসেশন, কনডেন্সড হওয়া। কনডেন্স মিল্ক খাইছো না? কনডেন্স মিল্ক কি করে, তোমার দুধটাকে ঘন করে 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 ঠিক করে ফেলে। কনডেনসেশন মানে কি, কোন জিনিসকে একদম মোটা সোটা করে ফেলা। তাহলে এই দেখো এই যে আমার এই যে কনডেনসেশন। ঠিক আছে, আচ্ছা আশা করি আপনারা এইটুকু বুঝছেন। এরপর দেখো কোনটা করাবো। ওকে, আচ্ছা দেখো এই ছবিটাকে, এই ছবিটার দিকে খেয়াল করো। এই ছবিটার মধ্যে কি হচ্ছে তোমার, আমরা দেখছি 5 প্রাইম লিডার আর 3 প্রাইম ট্রেইলার। তুমি ছবি দেখেই বুঝে গেছো এটা তো ট্রান্সক্রিপশন করা হয়েছে। ঠিক আছে, আমার ডিএনএ থেকে আরএনএ তৈরি করা হয়েছে। তো দেখো আমি বুঝে গেছি এখানে ট্রান্সক্রিপশন করা হয়েছে। দেখো 7 নম্বর কাছে কি বলেছে, চিত্রের ক্ষেত্রে কোন উক্তিটা সঠিক। মনোসিস্টনিক হলে একটা প্রোটিন তৈরি সংকেত বহন করে। মোনো মানে এক, সিস্টনিক মানে হচ্ছে সিস্টন তৈরি করা, তাহলে কি অবশ্যই একটা প্রোটিন তৈরি করার সংকেত বহন করতেছে। এরপরে দেখো পলিসিস্টনিক হলে একাধিক প্রোটিন, তুমি সংখ্যার মধ্যে অ্যান্সার বুঝে গেছো। এখন দেখো 1 নাম্বার রাইট, 2 নাম্বার রাইট, দেখো 3 নাম্বারটার কি অবস্থা। জেনেটিক পার্টটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে নিয়ে যায়, কখনোই না। ঠিক আছে, তোমার এই ট্রান্সক্রিপশন, তারপর হচ্ছে তোমার রেপ্লিকেশন, প্রত্যেকটা হয় ডিএনএ এর মধ্যে। লাস্টের যে স্টেজটা ট্রান্সলেশন, প্রোটিন তৈরি, সেখানে তোমার নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে যায়। তাহলে অবশ্যই এটা ভুল। ঠিক আছে, কখনোই সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে যাবে না। তাহলে আমার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে এ আর বি। ঠিক আছে, ওকে ঠিক আছে, আপনারা আশা করি বুঝেছেন। আচ্ছা, তারপর একটা জিনিস দেখতে পারো যে ময়মনসিংহ বোর্ডের প্রশ্নগুলো আসলে খুবই একটু টেকনিক্যাল থাকে, ভালো থাকে, মানে প্রশ্নগুলো পড়লে তোমার অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখো আমরা যে মশকির, ওই যে ম্যালেরিয়ার সময় মশকের বিভিন্ন স্টেজ পড়েছিলাম। তারপরে দেখো আমাদের এখানে কি বলেছে, এই যে ক্রিপ্টোজয়েড মাত্র সে স্পোরোজয়েড অবস্থাতে ঢুকছে। ঠিক আছে, ক্রিপ্টোজয়েড অবস্থার মধ্যে আসছে। তারপর তখন সে কিসে থেকে খাদ্য গ্রহণ করছে, সে কি আরবিস থেকে খাদ্য গ্রহণ করতেছে, সে কিন্তু এক্সোসাইটিক সাইজোগের মধ্যে যায় না এখনো। ঠিক আছে, কিন্তু এখন হেপাটিক সাইজোগের মধ্যে। হেপাটিক মানে কি, লিভার। তাহলে সে কোন জায়গায় খাবার নিবে, যকৃত কোষ থেকে খাবার নিবে। আপনি যদি মানে কি 4 নম্বর যেটা বাদও দিয়ে দেন প্লিজ, আল্লাহর ওয়াস্তে। আমি গত ক্লাসেও বলেছিলাম যে একটা বড় করে একটা চার্টের মধ্যে আছে যে কোনটা মানে এক্সোসাইটিক সাইজোগের মধ্যে কোন কোন স্টেজ হচ্ছে, হেপাটিক সাইজোগের মধ্যে কোন কোন স্টেজ হচ্ছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ এগুলো বাদ দিবেন, ঠিক আছে, আমার বিনীত অনুরোধ। আচ্ছা ওকে, আমি একটু কফি কিনে, আমার গলা এত ধরে আছে আমি কথা বলতে পারতেছি না। আচ্ছা আমি কি করছি জানো, তোমরা এখন বলে দাও আমাকে পচাবা, বাট স্টিল আমি আপনার সাথে সবকিছু শেয়ার করে বিধা আমি এখন শেয়ার করব। সেটা হচ্ছে আমার ভীষণ রকম ঠান্ডা লেগেছে, আমি সকাল থেকে হাঁচি দিচ্ছি, হাঁচির উপরে হাঁচি দিচ্ছি আর কাশতেছি। তারপর আমি লাইব্রেরিতে বসে আছি। এখন আমার কি করা উচিত ছিল, আমার একটা ওষুধ খাচ্ছে, আমার মানে একটা ঠান্ডার ওষুধ খাওয়া উচিত ছিল। আমি করছি কেন ঠান্ডা ওষুধ খাইনি, আমি ক্যান্টিনে গেছি, আমি ক্যান্টিন থেকে একটা আইসক্রিম কিনে এনে খাইছি। আর আমি যুক্তি দিচ্ছি এই বলেছে লোহা লোহাকে কাটে। মাশাআল্লাহ ওইটা খাওয়ার পর থেকে আমার অবস্থা আরো খারাপ। এখন জাস্ট একটু জ্বর আসাটাই বাকি, দোয়া করবো যাতে জ্বরটা না আসে। এনিওয়েজ দেখো প্লিজ আপনারা কেউ এগুলো ইয়া করবেন না, আপনাদের এইচএসসি সামনে একটু সুস্থ থাকবেন। আমার মধ্যে তো জীবন নিয়ে গেম খেলার কোনো দরকার নেই। আচ্ছা দেখো এই যে আরেকটা ছবি, এই ছবিটা মধ্যে আমরা বুঝতেছি কি, এটা আমার একটা ব্যাকটেরিয়া, তাই না, এটা আমার একটা ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়ার উপরে কেউ একজন হামলা বসে, ওই যে আমাদের মিশন সিন্দুরের মতো, অপারেশন সিন্দুরের মতো। ঠিক আছে, এই দেখো এখানে হচ্ছে মিসাইল রাখছে। ঠিক আছে, আচ্ছা তো এটা আমার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার উপর হচ্ছে আমার একটা ব্যাকটেরিওফাজ ভাইরাস। ঠিক আছে, তাহলে বলছে কি আর অংশটা একটা ব্যাকটেরিয়া, ইজিলি। আচ্ছা, উদ্দীপকের চিত্রের মধ্যে কি বলতেছে যে তোমার পি এর আবরণটা প্রোটিন নির্মিত। ঠিক আছে, আমার ব্যাকটেরিওফাজ ভাইরাসটা তার আবরণটা হচ্ছে ওই যে আমার বলছে নিউক্লিওক্যাপসিড, প্রোটিন নির্মিত একটা আবরণ। ওকে, তারপরে কি হচ্ছে আর অংশে মানে তোমার ব্যাকটেরিয়া অংশের মধ্যে ভাইরাল ডিএনএ অনুলিপন ঘটে। কারণ ব্যাকটেরিওফাজটা কি করবে, ব্যাকটেরিওফাজটা ওর এই জায়গাটার মধ্যে বসছে না, ওর এই জায়গাটাকে সে ছিদ্র করে ভিতরে ঢুকে যাবে। এবং ও কি পুরো শহর ঢুকে যাবে না, ও করবে কি ওর যে খোলসটা আছে, খোলসটাকে জামা কাপড় খুলে ফালা দিবে, আর ভিতরে যে জেনেটিক কম্পাউন্ড আছে জেনেটিক কম্পাউন্ডটাকে ভিতরে ঢুকাই দিবে। এই জেনেটিক কম্পাউন্ডের ভিতরে গিয়ে কি হবে, ও আস্তে আস্তে করে রেপ্লিকেট হবে, সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে অবশ্যই আর অংশের মধ্যে ওর অনুলিপন ঘটবে। এরপর কি আর
কোষটা শেষভাবে বিগলিত হয়ে যায়। আমরা জানি একেবারে শেষভাবে কি যখন এত বেশি বংশ দেখো কত পরিমাণ কৃতজ্ঞ সে যে ওরে ওর বাসার মধ্যে জায়গা দিছে, জায়গা দেওয়ার পর সে সেখানে একদম মনের সুখে বাচ্চা কাচ্চা করছে। এরপরে করছে কি শেষ পর্যন্ত যাওয়ার আগে ওই লোকটাকে মেরে দিয়ে চলে যায়। সে কি করবে লাস্টে গিয়ে তোমার ব্যাকটেরিয়াটাকে বিগলিত করে ছিঁড়ে সে বের হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা নাম দিচ্ছি তাকে ব্যাকটেরিওফাজ ভাইরাস, ব্যাকটেরিয়াকে ধ্বংসকারী ভাইরাস। তাহলে আমার এখানে 1 2 3 3টাই হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। কিরে ভাই তোমরা কেউ কমেন্ট করো না, আমার একদম ভালো লাগে না যারা এসব বাচ্চারা কমেন্ট করে না। আমার গোল্ডি গাছের বাচ্চাগুলো অনেক ভালো, আমি যদি হ্যাঁ বলি ওরা হ্যাঁ কমেন্ট সারাক্ষণ ধরে করতে থাকে, ওরা ভালো না। আচ্ছা দেখো উদ্দীপকের পি চিহ্নিত অংশের নিচে কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া জড়িত? উদ্দীপকের পি কি? দেখো এই যে আমার দুইটা রক্ষী কোষ বেশি তো আমার পচর অংশ, তাই না? আর এগুলো হচ্ছে আমার সহকারী কোষ। তাহলে এখানে আমার মোটামুটি একটা পচর অংশকে দেখানো হচ্ছে। তাহলে পি এর সাথে তোমার কি কি পচনের মাধ্যমে আমরা কি করি? পচর অংশ যখন খোলা থাকে তার মাধ্যমে আমার এক্সট্রা পানিগুলো বের হয়ে যাচ্ছে, প্রস্বেদন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার প্রস্বেদন হইলো। এছাড়া আবার কি হচ্ছে, আমার প্রথমে খোলা থাকতেছে উদ্ভিদের মধ্যে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আসতেছে, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে উদ্ভিদ খাবার টাবার বানানোর পর যে অক্সিজেনটা পচনের মাধ্যমে বের করে দিচ্ছে, তাহলে শ্বসনটা ওর মাধ্যমে হচ্ছে। এরপর কি সংশ্লেষণ সেমই, তাই না? ওই কার্বন ডাইঅক্সাইড আসাটা ওই যে খাবার টাবার তৈরি করা। তাহলে আমার পচন অংশ উদ্ভিদের ভাইটাল 3টা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি তার সাথে জড়িত। কি কি? একটা হচ্ছে আমার প্রস্বেদন, শ্বসন, সালোক সংশ্লেষণ। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমার প্রথমে আমরা করি কি অপশন দেখার পরে আচ্ছা দেখো আমরা আমরা কি করি স্বপ্ন দেখি, আরে প্রস্তুতন পত্ররন্ধ্র মানেই প্রস্তুতন। আরে বাবা পত্ররন্ধ্র তো আরো কাজ করে, ওটা একটা ছিদ্র, ওটা ওপেনিং, ওটা দরজা, ওর মাধ্যমে বাতাস আসা যাওয়া করবে। তাহলে বাতাস সিলিন্ডার যত কিছু তোমার সবকিছু লাগবে। তাহলে আমার 1 2 3 4 তাহলে আমার আনসার হচ্ছে ডি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখানে আর কি আর কোনটা দেখানো যায় আমাদের। আচ্ছা দেখো এটা এই যে দেখো এই প্রশ্নটা, এই যে ময়মনসিংহ বোর্ড এই প্রশ্নটা মিস্টার ক দুটা গাছের মধ্যে ক্রস করার পরে একটা গাছের পুং কেটে সরিয়ে ফেলে, এটা আপনাদের শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন। আমি জানি ময়মনসিংহ বোর্ড এরকম কাজ কেন করেছে, বাট এটা আপনার শর্ট সিলেবাসের প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা তারপরে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সালোক সংশ্লেষণে কোন পর্যায়ে কোনটা উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণ মেইনলি হচ্ছে ব্ল্যাকম্যান 1905 সালে দুইটা স্টেজে ভাগ করে। একটা হচ্ছে আলোক ডিপেন্ডেন্ট বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, যার উপরে লাইট না থাকলেও চলবে। মানে একটা ধরে যে দিনের আলো, এক মিনিট আচ্ছা আমি সব বলে দিচ্ছি, আমি আপনাদেরকে এখন বলবো, এখন আপনারা পরে আমাকে অ্যান্সার দিবেন। ঠিক আছে, আমি এই কোশ্চেনটা বলার পরে এখন আপনারা আমাকে অ্যান্সার দিবেন। আচ্ছা মাত্রই বলছি, বলেন সালোক সংশ্লেষণকে দুইটা স্টেজে কে ভাগ করেছে? আমি নাম বলবো, নাম মাত্রই বলে ফেলছি, তাও আপনারা এখন কমেন্ট করবেন যে সালোককে দুইটা স্টেজ। একটা হচ্ছে আমার আলোক নির্ভর পর্যায়, হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। তো আলোক নির্ভর অধ্যায়ের মধ্যে কি তৈরি হচ্ছে, আমি সূর্য আলোটাকে নিয়ে সূর্য আলো সৌরশক্তিটাকে ভেঙে আমি রাসায়নিক শক্তিতে কনভার্ট করি। রাসায়নিক শক্তি কি আমার মেইনলি এনএডিপিএসসি এবং এটিপি, এটা হচ্ছে আমার এদিকে আমরা বলি অ্যাসিমিলেশন পাওয়ার বা আত্তীকরণ শক্তি। আপনার প্রশ্নের মধ্যে ক নম্বরে আসতে হবে যে আত্তীকরণ শক্তি কি। ঠিক আছে, আত্তীকরণ শক্তি কি? এই যে আমি সৌরশক্তিকে কনভার্ট করে রাসায়নিক শক্তিতে একটা কম্পাউন্ডে তৈরি করে, মানে কম্পাউন্ডে কনভার্ট করে নিয়েছি, এটা আমার অ্যাসিমিলেশন পাওয়ার বা আত্তীকরণ শক্তি। ঠিক আছে, তারপরে আলোক নিরপেক্ষতার মধ্যে কি হয়, এই যে আত্তীকরণ শক্তি, মানে তুমি এখন যে চুলা জ্বালাই ফেলছো, এবার তুমি কি করবা আস্তে করে রান্না বান্না করবে। তাহলে এই আত্তীকরণ শক্তিটাকে ইউজ করে আমরা কার্বন ডাইঅক্সাইড ঘুরে পেঁচে আমরা হচ্ছে কার্বোহাইড্রেট বানাই। সেটা আমরা কোথায় করি? আলোক নিরপেক্ষ অধ্যায়ের মধ্যে। মানে ধরো রাতের বেলা হচ্ছে, এখন তোমার কার্বোহাইড্রেট রান্না হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ ব্ল্যাকম্যান, ভেরি গুড। ওকে ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ওকে দেখো এটা দেখতে পারো যে একটা জিনকে দ্রুত, দেখো আমরা জিনকে না অনেকভাবে কপি করতে পারি। তুমি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে জিনকে কপি করতে পারো। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মেইন লক্ষ্য কি, যে আমি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য জিনটাকে পরিবর্তন করব। ঠিক আছে, এটা আমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মেইন কাজ। তো দেখো তোমাকে বলছি আমি একটা জিনকে দ্রুত ওয়ার্ডটা ইউজ করেছি। ঠিক আছে, দ্রুত বহু কপি মানে হচ্ছে আমি ক্লোনিং করব। একদম সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে কি আমার জিন ক্লোনিং এ, সেটা হচ্ছে আমার পিসিআর। এই জন্য তুমি দেখো যখন আমাদের করোনা ছড়ায় তখন হচ্ছে আমরা যে ভ্যাকসিন তৈরি করি, সেই ভ্যাকসিন হচ্ছে আমরা পিসিআর আরটি পদ্ধতিতে তৈরি করি। তুমি বারবার হয়তো শুনছো যে প্রেস ব্রিফিং মতো বলছে পিসিআর আরটি পদ্ধতি। পিসিআর আরটি কি? পলিমারেজ চেইন রিঅ্যাকশন রিভার্স ট্রান্সক্রিপ্টেস,
মানে কি আমাদের এই যে করোনা ভাইরাসটা সে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমাদের একটা নকল ডিএনএ তৈরি করে দিচ্ছিল, যার ফলে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা আসলে ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। তো আমরা কি করছি, আমাদের ভ্যাকসিন তৈরি করতে হবে বেশি বেশি পরিমাণ, পুরো বিশ্বের মধ্যে ছড়াবে, পুরো বিশ্বের 700 কোটি মানুষ, 700 কোটি মানুষের ঘরে ঘরে তোমার পৌঁছানো লাগবে। তখন তোমার কি করতে হবে, তুমি আজ আস্তে আস্তে, আমি একটু টিস্যু কালচার করি, আমি একটু রিকমেন্ড ডিএনএ বলতে, তুমি এগুলো করার তোমার সময় নেই। তুমি ওই যে রিপোর্টিং করে এগুলো করার তোমার কাছে কোনো সময় নেই। আমরা একদম ইজিয়েস্ট যে পদ্ধতিটা বা যেটা খুব দ্রুত করা যায় সেটা করছি, সেটা হচ্ছে পিসিআর। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা আপনাদের এখন বেশি বেশি করে প্রশ্ন, আমি বুঝছি আপনারা প্রশ্ন ছাড়া দেয়া করতে পারেন না। ওকে, দেখো আমাদের গেল, আমাদের এখান থেকে আর তেমন সলভ করার নাই। আমরা রাজশাহী বোর্ডে চলে যাই। দেখো রাজশাহী বোর্ডের মধ্যে দেখো ফার্স্ট এটাই সলভ করি। উদ্দীপক বলা কোশ্চেন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক নিরপেক্ষ হতে দুইটা গতিপথ রয়েছে। একটার মধ্যে প্রথম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অন্যটার মধ্যে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা বুঝে গেছি আমাদের প্রথমটা হচ্ছে আমাদের C3 চক্র আর পরেরটা হচ্ছে C4 চক্র। আপনারা আমাকে বলবেন যে আমাদের সালোক সংশ্লেষণের আবাসিক অণুকে, বলো আবাসিক অণুকে, তোমরা বলবা আবাসিক অণুকে। আচ্ছা দেখো উদ্দীপকের উল্লেখিত প্রথমত গতিপথে মানে কি, প্রথমত মানে কি আমরা C3 চক্রে, C3 চক্রে কার্বন ডাই অক্সাইড যুক্ত করে কোন এনজাইম? খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে এই রুবিস্কো এনজাইম। ঠিক আছে, রুবিস্কো এনজাইম কি করে, কার্বন ডাই অক্সাইডকে আরইউবিপি তে যুক্ত করে সে কম একটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এবং অস্থায়ী কিটো অ্যাসিডটা পরবর্তীতে পানির সাহায্যে হাইড্রোলাইসিসের ফলে ভেঙে গিয়ে আমাদের 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, যেটা আমার সিটি চক্রের প্রথম স্থায়ী পদার্থ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার অ্যানসার কি, অ্যানসার হচ্ছে ডি, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। ভেরি গুড, ফার্স্টে সুফলি বোঝা। ওকে বাবা, আমি জানি তুমি মেয়ে নাকি ছেলে। আচ্ছা দেখো দ্বিতীয় গতিপথ মানে কি, আমরা C4 চক্র অনুসরণকারী উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি কি বলতে পারি, ওদের দুই ধরনের ক্লোরোপ্লাস্ট আছে। আমরা জানি ওদের দুই ধরনের ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে তোমার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে তোমার বান্ডল শীট কোষের ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে আমরা ওকে এ নাম্বার রাইট। ওদের ক্রায়ন অ্যানাটমি থাকে, এই যে আমি যেটা বললাম যে ওদের একটা আলাদা মেসোফিলের একটা শীট থাকে, তাহলে অবশ্যই ওদের কি থাকবে, ক্রায়ন অ্যানাটমি আছে। ঠিক আছে, এবং ওদের বেশি ঘনত্বে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। আমরা C4 কে ভালো বলি কেন, C4 কে ভালো বলি কারণ সে মানে খুব কম টেম্পারেচারের মধ্যেও কাজ করতে পারতেছে। তারপরে হচ্ছে কি বলবো, সরি সে হচ্ছে একটু বেশি, অনেক ধরো আমাদের এখন যেটা চলতেছে প্রচুর গরম, গরম একদম হাঁসফাঁস করা অবস্থা, বাট এত গরমের মধ্যেও তোমার সিটি চক্র আস্তে করে দমে যেতে বলবে না ভাই আমি আর পারি না, ওরে করতে দাও। ঠিক আছে, C4 চক্র এত গরমের মধ্যে কাজ করতে পারবে। ওর মধ্যে কি হচ্ছে, তোমার কার্বন ডাই অক্সাইড ঘনত্ব প্রচুর কম, 0.15 মাত্র, সেই কম ঘনত্বের মধ্যে সে কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের C4 এর বৈশিষ্ট্যগুলোই হচ্ছে ও কম ঘনত্বের মধ্যে কাজ করবে। আমার অ্যানসার কি, অ্যানসার হচ্ছে এ আর বি। ঠিক আছে, আচ্ছা ওকে, এটাও খুবই গুরুত্বপূর্ণ যে এটা। আচ্ছা এখন এটা করার পরে আমি গত ক্লাসে পড়াইছিলাম, আমি আপনাকে আগে থেকে বলে রাখি যে তোমরা আমাকে বলবা আমরা কোনটা কালচার করার মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে পারবো, কোনটা কালচার করার মাধ্যমে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে পারবো, তোমরা আমাকে বলবা। ঠিক আছে, আচ্ছা দেখো নিমা কোন পদ্ধতিতে রোগ মুক্ত উদ্ভিদ উৎপাদন করা যায়। মোটামুটি তোমার টিস্যু কালচার বলো, টিস্যু কালচারের মেইনলি প্রধান উদ্দেশ্য এটাই থাকে যে আমরা রোগ মুক্ত উদ্ভিদ তৈরি করব। তো মেইনলি আমাদের সবগুলোর মধ্যে আমরা চেষ্টা করে রাখি রোগ মুক্ত তৈরি করার জন্য, কিন্তু আমাদের সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে মেরিস্টেম। মেরিস্টেম মানে কি, উদ্ভিদের সেই একটা অঞ্চল যেখান থেকে সবচেয়ে বেশি বিভাজন হচ্ছে। ঠিক আছে, সবচেয়ে বেশি একদম কাণ্ডের অগ্রভাগের অংশ মেরিস্টেম অঞ্চল। তাহলে এই মেরিস্টেম কালচার মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি, রোগ মুক্ত উদ্ভিদ তৈরি করতে পারি। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে, এখান থেকে আমাদের আর কোনটা করাবো, ছবি। আমার আজকে টার্গেট ছিল ছবিওয়ালা গুলো বেশি বেশি করে করানোর। আচ্ছা দেখো তোমাকে প্রশ্নটা কি বলেছে, এটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া, তাই না, আমার বালমের মতো দেখতে, এটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া। আর এটা কি, এটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট, তাই না, এটা আমার মাইটোকন্ড্রিয়া হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তোমাকে প্রথম প্রশ্নের মধ্যে কি বলছে দেখো, এই যে কই গেলি বাবা, এই তো এ আর বি এর মধ্যে বৈসাদৃশ্য কোথায়, মানে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে বৈসাদৃশ্য। তুমি দেখবা কি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট মোটামুটি ভালো পরিমাণ আছে, ওদের নিজস্ব ডিএনএ আরএনএ আছে, ওদের অনেক কিছু মধ্যে মিল আছে। দেখো ওদের একটা ম্যাট্রিক্স থাকবে, হ্যাঁ ওরা দুইজনে ডাবল লেয়ার, হ্যাঁ আমাদের কোষের মানে সাইটোপ্লাজম ম্যাক্সিমাম অর্গানিজম হচ্ছে তোমার ডাবল লেয়ারে, তাহলে ওদের দ্বিস্তরে আবরণ আছে, ওদের ম্যাট্রিক্স আছে, এবং দুইজনের মধ্যে এটিপি সিনথেসিস পরিমাণ আছে। ঠিক আছে, ওদের মধ্যে গুটি গুটি করে আছে।
কিন্তু তোমার এই যে আমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে এরকম একটা ভাঁজ আছে না, আমরা বলি ক্রিস্টি, এই ক্রিস্টিটা কোথায় নাই, তোমার ক্লোরোপ্লাস্টের মধ্যে নাই। তাহলে আমার পার্থক্য কোথায়? মেইনলি ক্রিস্টিতে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো খুব ইন্টারেস্টিং একটা, যে তোমাকে এখানে একটা দিছে, ডিএনএ ছবি দিছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু ছোটবেলার মতো করব। দেখো আমার এখানে আছে কি, আমি বড় করে দেন, তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখো এখানে হচ্ছে আমাকে বলেছে চিত্র পি তে হাইড্রোজেন বন্ড কয়টা আছে। ঠিক আছে? টোটাল কয়টা হাইড্রোজেন বন্ড আছে। দেখো আমার এখানে হচ্ছে ফার্স্ট সি, সি এর সাথে কে বসে? জি বসে না? তাই বসালাম জি। এর সাথে কে বসে? এর সাথে বসে টি। জি এর সাথে কে বসে? সি। এর সাথে টি, জি এর সাথে সি। তাহলে দেখো আমরা জানি সি আর জি মানে তোমার সাইটোসিন এবং গুয়ানিন এদের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধন থাকে, আর অ্যাডেনিন এবং থাইমিন মানে এ আর টি এর মধ্যে থাকে 2টা হাইড্রোজেন বন্ধন। দেখো আমি এখানে দেব 3টা, এখানে দেব 2টা, এখানে আবার দেব 3টা, এখানে দেব 2টা, এখানে দেব 3টা। এখন তুমি কাউন্ট করো, 3 আর 2 এ 5, 5 আর 3 এ 8, 8 আর 2 হচ্ছে তোমার 10, আর কত হয়? মানে কি কিছু ভুল করলাম? হ্যাঁ, 10 আর হচ্ছে 13। তাহলে আমার পি এর মধ্যে হাইড্রোজেন বন্ড কয়টা আছে? 13টা। খুবই ইজি একটা প্রশ্ন, আপনি পরীক্ষা দেখবেন আল্লাহ এটা কি হলো, পারি না তো। ঠিক আছে? তাহলে আমার आंसर কি? आंसर হচ্ছে 13। ওকে। এবং উপরে উদ্দীপক যদি তুমি একটা এমআরএনএ তৈরি করো, এই যে আমরা মাত্র দেখো আমরা এটাকে কি করলাম, আমরা তৈরি করছি হচ্ছে এই যে এখানে বসলাম জি, এখানে টি, এখানে সি, এখানে টি, এখানে হচ্ছে সি। ঠিক আছে? আমি এভাবে তৈরি করছিলাম। এখন এটা তো আমার ডিএনএ তৈরি হয়ে গেল, বাট আমি যদি ওকে রেপ্লিকেট করে একটা এমআরএনএ তৈরি করতাম, তাহলে আমার কি চেঞ্জ হতো? ও সেম থাকতো, ও সেম থাকতো, ও সেম থাকতো, চেঞ্জ হইতো কে? থায়ামিনটা। কারণ আমরা জানি আমাদের আরএনএ এর মধ্যে কোনো থায়ামিন থাকে না, থায়ামিনের বদলে কে থাকে? ইউরাসিল থাকে। তাহলে দেখো আমি জাস্ট কি করব, জি টি জায়গা হবে ইউ সি, ইউ সি, তাই না? গুক। তাহলে দেখো আমার आंसर হচ্ছে বি। এই যে आंसर হচ্ছে বি। কে বলছে ফার্স্টে? গুড জেমি, ইউ আর রাইট। বাট এরপরে দেখো এই যে ইনতেবা জামান অ্যান্সার করেছে পরাগ রেণু এবং পরাগ ধানী। ভেরি গুড, তোমরা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমি গত ক্লাসে এটাই বলছিলাম যে আমরা সব জায়গায় খালি পড়ি পরাগধানী কালচার, পরাগধানী কালচার, পরাগধানী কালচার, বাট আমাদের পরাগ রেণু কালচারের মাধ্যমে তুমি হ্যাপ্লয়েড উৎপাদন করতে পারো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, এখান থেকে আমাদের এটা দেখতে পারো যে কোন ভাইরাসের তোমার দ্বিসূত্রক আরএনএ থাকে। নরমালি আমাদের প্রত্যেকটা ভাইরাসের মধ্যে একসূত্রক আরএনএ থাকে, বাট একটা স্পেশাল ভাইরাস সেটা হচ্ছে আমার রিও ভাইরাস। এই রিও ভাইরাসের মধ্যে হচ্ছে আমার কি থাকে? দ্বিসূত্রক আরএনএ থাকে। এখন তোমরা আমাকে বলবা কোনটার মধ্যে একসূত্রক ডিএনএ থাকে। দেখি কে বলতে পারে কোনটার মধ্যে একসূত্রক ডিএনএ থাকে। দেখি কে বলতে পারে, আমি এটা বলে দিব না। ঠিক আছে? ওকে, দেখো এখান থেকে আমাদের এক্সট্রা বলতে গেলে, আচ্ছা এই দেখো এখানে আমাকে বলেছে পেঁপের রিং স্পট রোগের জীবাণুর সাথে নিচে কোন রোগের জীবাণুর সাদৃশ্য আছে। এখন আপনি তো পড়ে গেছেন একটা মহা ফ্যাসাদে, জীবাণু সাদৃশ্য মানে কি? তাহলে ওদের কি স্ট্রাকচার সেম হবে? ওটা কি ডিএনএ আরএনএ কিছু মিল হবে? বাট তুমি যদি বাকি অপশনগুলো খেয়াল করো, দেখো তোমাকে বলছে কি যে পেঁপের রিং স্পট একটা ভাইরাস দিয়ে হয়, তাই না? পিআরএসভি ভাইরাস। তাহলে তোমার ডেঙ্গু মানে যে জীবাণুর সাথে মিল মানে কি? তাহলে এখানে যে কোনো একটা ভাইরাস দিয়ে হবে, তার সাথে মিল থাকবে। তাহলে দেখো কলেরা, কলেরা হচ্ছে তোমার ইয়া কি, কলেরা হচ্ছে তোমার স্যালমোনেলা টাইফয়েড হচ্ছে। আমি কি বলছি? কাছে গেলাম। বলো কলেরা, কলেরা কার জন্য হয়? আমি তো ভুলে গেলাম। বলো কলেরা কার জন্য হয়? টাইফয়েড চলে গেল না? আচ্ছা, ভাইব্রিও কলেরা, ভাইব্রিও কলেরা, তাই না? কমা আকৃতির আমার ভাইব্রিও কলেরা। তো ভাইব্রিও কলেরার জন্য আমার কলেরা হচ্ছে এটা ব্যাকটেরিয়া। ম্যালেরিয়া, ম্যালেরিয়া তুমি জানো যে এটা আলাদা রকমের মশকের কারণে হচ্ছে। ধানের ব্লাইট রোগ হচ্ছে তোমার ইয়ার কারণে হচ্ছে। তাহলে একমাত্র তোমার ডেঙ্গু জ্বর হচ্ছে ভাইরাস দিয়ে হয়, তাই না? ডেঙ্গি ভাইরাস দিয়ে হয়। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি। ওকে, এরপরে আপনাদের যে বারবার বলি বাবা প্লিজ একটু ছবিটা দেখেন, একটু ছবিগুলো দেখেন। দেখো তুমি পরে আসো, তুমি সবগুলো এক্সাম্পল পারো, কিন্তু তুমি একটারও ছবি ঠিক মতো তুমি দেখো না ইনব্রিগেড আসো দেখতে কেমন, তুমি দেখো না যে কুইকানশিয়াল আসো দেখতে কেমন, তুমি জানো না টুইস্টেড দেখতে কেমন, তোমাদের সবকিছু একই রকমই লাগে। কিন্তু খেয়াল করবা তোমার 7 নম্বরের মধ্যে সব বাদ দিতে, বাট জবা আর ধান রিলেটেড কোনো ইনফরমেশন বাদ দিবা না, জবা আর ধান রিলেটেড। ঠিক আছে? আচ্ছা দেখো, তো দেখো আমাদের এই ছবিটা একদম টুইস্টেড এর মতো না? তুমি ওই যে প্র্যাকটিক্যাল খাতে 14 বার করে রাখছো যেটা, সেটাই তোমার এখানে। ঠিক আছে? তার উদ্দীপকের পুষ্পপত্র বিন্যাসটা কিরকম? টুইস্টেড। আচ্ছা, তাহলে
তাহলে আমার টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস আমি কার মধ্যে পাই বলো তো? আমি টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস কার মধ্যে পাই বলো? এই মাত্রই বলে দিলাম, জবার মধ্যে পাই না? ওর পুষ্পপত্র বিন্যাস কি স্পাইকলেট হবে? স্পাইকলেট কার? স্পাইকলেট হচ্ছে ধানের বা পোয়েসি। ওর পুষ্পপত্র বিন্যাস কি স্পাইকলেট হবে? বলো তো ওর পুষ্পপত্র বিন্যাস কিরকম হবে? জবার পুষ্পপত্র বিন্যাস কেমন তোমরা আমাকে বলবা। হ্যাঁ ভাইব্রো কলেরা, থ্যাঙ্কস। কে আবার কলিফাস বলছে? শফিউল তোমাকে মাইক দেবো ধরে। কলিফাস হবে না, আবার থেকেও বড় ভুল করতেছো। আচ্ছা দেখো, এখন আমরা হচ্ছে মালভেসি গোত্র বৈশিষ্ট্যগুলো দেখবো। মালভেসি গোত্রের পুষ্পপত্র বিন্যাস কিরকম দেখে কে বলতে পারে? ঠিক আছে, আমরা দেখবো মালভেসি গোত্র। আচ্ছা, ওদের পরাগধানী বৃত্তাকার ঠিক আছে, ওদের মুক্ত পার্শ্বপত্র বিদ্যমান তাও ঠিক আছে, ওদের অমরা বিন্যাস অক্ষীয় সব ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2, 3। এখন তোমরা আমাকে বলবে এটা ভুল কেন? ঠিক আছে, ওকে। এরপরে আমাদের এখান থেকে আর কিছু কি দেখাবো না, এটা দেখতে পারো। আমাদের হাইড্রোসেন্ট্রিক পাই হচ্ছে আমার টেলিসের মধ্যে, আমার লেপ্টোসেনিক আমরা কোথায় কোথায় পাই? লাইকোপেডিয়াম হচ্ছে ইউক্কাতে, সো জাসিনার ইউক্কাতে। ঠিক আছে, ওকে। এখানে এটা গত ক্লাসে আলোচনা করেছি। হ্যাঁ, আমাদের আমার কিছু দেখেন, আমরা পরে পড়ে চলেছি, দিনাজপুর পড়ে চলেছি। আচ্ছা দেখো, খুবই ইজি। এই যে একটা যদি 50s হয়, দেখো ছবি কথা বলে, একটা যদি 50s হয় একটা কি হবে? একটা 30s হবে। একদম ইজি, তোমার ব্যাকটেরিয়া দেখাইছে। তাহলে একটা যদি 50s হয় একটা কি হবে? 30s। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ভুলে গেছি কোয়েশ্চেন, কেউ আনসার দিচ্ছিল না তো মানে থ্যাঙ্কস ফর বিং সো অ্যাটেন্টিভ। ওকে দেখো, এরপরে দেখো এই যে ছবি দেখতে যে বলি বারবার করে করে, এটা আমার কিসের ছবি রে? এটা হচ্ছে আমার গলজি বডির ছবি বা গলগি বডির ছবি, তোমরা যেটাই বলো না কেন। তো এই গলজি বডির এই অংশগুলো হচ্ছে আমার সিস্টার্নি, এই যে পাশে গুলো দেখতেছো এগুলো হচ্ছে আমার ভ্যাকিউল বা ছোট ছোট গহ্বর থাকে। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে বলছি ডি গুলো কি? ডি গুলো হচ্ছে আমার সিস্টার্নি। আমি বললাম যে এটা পি, তাহলে পি কি হতো? পি হতো ভ্যাকিউল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার গলজি বডি কিসে কিসে হেল্প করে? যেহেতু তুমি একটা বাজার তুমি জানো একটা বাজার কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। গলজি বডি লাইসোজোম গঠন করে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে ও কি করে? লাইসোজোম গঠন করে। মেইনলি গলজি বডি কাজ হচ্ছে প্যাকেজিং করা। ঠিক আছে, লাইসোম তৈরি হয়ে আসে, লাইসোম সুন্দর করে প্যাকেট করে দেয়, যে হাইড্রোটিক এনজাইম হচ্ছে সেগুলো সুন্দর করে প্যাকেট করে দেয় হচ্ছে এই গলজি বডি। ঠিক আছে, তাহলে গলজি বডি কি করে? লাইসোম গঠন করে। ঠিক আছে, ও একদম টেলোফেজ পর্যায়ে গিয়ে কোষপেট গঠনে হেল্প করতেছে। তোমার বি নাম্বারটা রাইট, কিন্তু আমার 3 নাম্বারটা ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে। ওর ইমিউন সিস্টেম দূর পর্যন্ত কোনো সম্পর্ক আছে নাই। হাইজ না ধরে যে লাইসোম একটু হেল্প করতে পারে, লাইসোম আসলে হেল্প করে ফ্যাগোসাইটোসিসে গিয়ে। আমরা পরবর্তী যখন 10 নম্বর চ্যাপ্টার পড়বো জুলজির, মানে তোমার সাথে পড়বো না, তোমার তো ক্লাস করবো অন্য কোথাও যেখানে খুশি, তো সেখানে হয়তো পড়বা লাইসোম আসলে তোমার ফ্যাগোসাইটোসিসে হেল্প করে, বাট গলজি বডি কোনো ভূমিকা নাই। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, ওকে। তারপরে আচ্ছা, এটা আমি যেটা বলছিলাম যে ধান আর জবা এইটার রিলেটেড কোনো ইনফরমেশন বাদ দেওয়া যাবে না, সব ইনফরমেশন ধান আর জবা রিলেটেড। তাহলে আমরা ধানের ফল, ধান কোন ধরনের ফল? আমরা জানি ধান হচ্ছে পোয়েসি গোত্র, তাই না? ধান হচ্ছে পোয়েসি। আর এমনি ধান হচ্ছে তোমার পোয়েসি, আমি ভুল লিখছি, এই যে পোয়েসি। ধান হচ্ছে তোমার ক্যারিওপসিস। তোমরা আমাকে বলতে পারবা যে টমেটো কোন ধরনের ফল? বলতো কেউ প্লিজ বলো না, টমেটো টক বা মিষ্টি এরকম কিছু বলতো। টমেটো কোন ধরনের ফলের ক্যাটাগরির মধ্যে পড়ে? কেউ বলতে পারে কিনা? আচ্ছা, তারপর দেখো আমার এখানে একটা ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে মেনলি কি আমার টিস্যু কালচারের যে স্টেজ গুলা, সেই স্টেজ গুলো তোমাকে সিরিয়াল বাই দিছে। এই জন্য টিস্যু কালচারের স্টেজ গুলো আপনি ওলট পালট করতে পারবেন, যেই সিরিয়ালের মধ্যে বই দেওয়া আছে সেই সিরিয়াল অনুযায়ী পড়তে হবে। তারপর ফার্স্ট আমার কি আছে? এক্সপ্লান্ট নির্বাচন করা, তারপর আবাদ মাধ্যম তৈরি করা। এখন তোমাকে স্টেপ বাই স্টেপ 8টা ইয়া দিচ্ছে। ঠিক আছে, এ বি সি ডি। তোমাকে বলেছে উদ্দীপকের এ ধাপটা কি। ঠিক আছে, উদ্দীপকের এ ধাপটা কি, তাহলে তুমি আবাদ মাধ্যম তৈরি করো, বাকি অপশনগুলো দেখে নিতে পারো চাইলে। এই যে দেখো আবাদ মাধ্যম তৈরি করছো, এখন আবাদ মাধ্যম তৈরি করলে কি হবে? যেখানে বেশি বেশি করে খাবার আছে, ভাইরাস ব্যাকটেরিয়া আমাদেরকে ভেরি গুড আচ্ছা, তো দেখো আমাদের যেখানেই খাবার আছে, বা ধরো এই যে পোকা, মানে কি বলবো, বাইরের অর্গানিজম গুলো আমাদেরকে কেন অ্যাটাক করে?
কারণ আমাদের শরীরের মধ্যে খাবার আছে। তাহলে তুমি একটা আবাদ মাধ্যম তৈরি করে রাখছো, তাহলে সেখানে অবশ্যই এরপরে জীবন্ত টার্গেট থাকবে অ্যাটাক করা। তাহলে তোমার আবাদ মাধ্যম তৈরি করার পরে মাস্ট সেটা কি করতে হবে, স্টেরিলাইজ করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে, তাই না? তাহলে দেখো আমাদের উদ্দীপকের এই ধাপটা কি হবে, তোমার জীবাণুমুক্ত করো, ঠিক আছে? আচ্ছা দেখো উদ্দীপকের প্রক্রিয়া প্রয়োগ কি, মানে আমরা টিস্যু কালচার কোথায় কোথায় ইউজ করি। আমি একটু আগে বলছিলাম যে টিস্যু কালচারের মেইন টার্গেটে এটা থাকে যে তোমার যে বিলুপ্তপ্রায় উদ্ভিদগুলো সেগুলোকে সংরক্ষণ করা আর হচ্ছে তোমার রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা। তাহলে দেখো এই যে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা, ওকে। তারপর ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি। ট্রান্সজেনিক উদ্ভিদ মানে কি, তুমি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে একটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করে ফেলছো, ঠিক আছে? এখন যদি বারবার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ইউজ করো, ওইটা প্রচুর কস্টলি। তুমি করলে কি, তুমি একটা উন্নত বৈশিষ্ট্য তৈরি করে ফেললা, এরপর তুমি ওইটাকে নিয়ে বারবার করে টিস্যু কালচার করো, তোমার খরচ অনেক বেঁচে গেল কম্পারেটিভলি, এবং কিছু তুমি একদম হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন জিনিস পাচ্ছ। কারণ আমার টিস্যু কালচার হচ্ছে তোমার মাইটোসিসের মতো হুবহু বৈশিষ্ট্য তৈরি করে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কি করে, বৈশিষ্ট্যকে চেঞ্জ করে, ঠিক আছে? তাহলে আমার অবশ্যই ট্রান্সজেনিক উদ্ভিদ সংরক্ষণে ব্যবহৃত হবে, বিলুপ্ত উদ্ভিদ সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে, অ্যান্সার হচ্ছে আমার ডি, ওকে। আচ্ছা তবে দেখো ট্রান্সজেনিক ক্লোভার ঘাসের মধ্যে কি থাকে আমরা জানি, ওই যে ভেড়াগুলো, অস্ট্রেলিয়ান যে ভেড়াগুলো তারা হচ্ছে ক্লোভার ঘাস খায় এবং তাদের যে পশমগুলো সেগুলো খুব মানে তাদের পশমগুলোতে খুব ভালো সোয়েটার কম্বল এগুলো হয়। দেখো যে ওরা যে ক্লোভার ঘাসটা খায়, ক্লোভার ঘাসের মধ্যে থাকে না হচ্ছে সালফার। এরপর আমরা করছি কি, আমার সূর্যমুখী থেকে সালফার তৈরি জিনটাকে নিয়ে ক্লোভার ঘাসের মধ্যে দিয়ে দিছি, তার ফলে ক্লোভার ঘাস এখন সালফার তৈরি করতে পারছি এবং আমরা অনেক ভালো পশম পাই। তাহলে দেখো ক্লোভার ঘাসের মধ্যে আমরা এই সালফার উৎপাদনকারী জিনটাকে সংযোজন করেছি, ঠিক আছে? আচ্ছা এরপরে আমাদের যেটা লাগবে এদিকে মোটামুটি তোমাদেরকে সবই, এই দেখো ধানের ক্রোমোজোম সংখ্যা, তোমাদের একটা ইয়া আছে যে একটা চার্ট আছে ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে যে কোনটার ক্রোমোজোম সংখ্যা কত, এটা নিয়ে আপনারা খুব পেঁচায় যান। আপনাদের যে কোনো, আমার যতটুকু মনে পড়ে ডক্টর অনির্বাণ অরিন্দম ভাইয়ার একটা ভিডিও আছে, ডিএমসি ভাইয়ার, উনি কে কত ব্যাচ জানি, যাই হোক ওনার একটা ভিডিও আছে ইউটিউবের মধ্যে, তুমি সার্চ দিতে পারো ক্রোমোজোম সংখ্যা মনে রাখার ট্রিক্স, তো ওনার এই ভিডিওটার মধ্যে সামনে আসবে। আমি ওনার ভিডিও ট্রিক্স দেখে হচ্ছে এই ক্রোমোজোম সংখ্যাগুলো মনে রেখেছিলাম, ঠিক আছে? আমাদের সেটা তোমাদেরকে ওইটার কারণে দেখানো আছে। আচ্ছা দেখো সালোক সংশ্লেষণে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কারা কারা কাজ করে। লিমিটিং ফ্যাক্টর মানে কি, তুমি ছোটবেলায় লিমিটিং ফ্যাক্টর ম্যাথ করে আসছো। লিমিটিং ফ্যাক্টর হচ্ছে সেগুলো, আচ্ছা লিমিটিং ফ্যাক্টর হচ্ছে সেগুলো যেগুলো ধরো তোমার অনেক পর্যাপ্ত পরিমাণে থাকে বা তুমি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ইউজ করে তুমি একটা প্রোডাক্ট তৈরি করতে পারো, ঠিক আছে? তাহলে সালোক সংশ্লেষণে আমার কি লাগে, আলো লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে, পানি লাগে, তাই না? আচ্ছা তারপর কি লাগে তোমার বলো, আর কি লাগে, ক্লোরোফিল লাগে না? ওকে তাহলে দেখো আমার তাহলে লিমিটিং ফ্যাক্টরের মধ্যে আছে খনিজ লবণ পরিশোষণ। তোমার খনিজ লবণ দিয়ে কিছু কি যায় আসে? খনিজ লবণ একটু কম হইলে বা বেশি হলে কি বা যায় আসে? খনিজ লবণ দেখো খনিজ লবণের গুরুত্বটা কি। খনিজ লবণ ধরো আমি বলি ম্যাগনেসিয়ামের কথা, ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল তৈরিতে হেল্প করছে, তো খনিজ লবণ একটু কম বেশি হয়ে গেলে হয়তো একটু কম ক্লোরোফিল উৎপন্ন হবে, বাট এটা মানে ধরো তোমার পুরো উদ্ভিদের শরীর জুড়ে আছে ক্লোরোফিল, একটু কম হলে আমার যেমন সমস্যা হয় না, ঠিক আছে? তাহলে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কারা কাজ করে, তিনটা ফ্যাক্টর কাজ করে। এখানে দুইটা আছে, তোমরা আমাকে থার্ড নাম্বারটা বলবো যে আরেকটা কোনটা। একটা হচ্ছে আলোর তীব্রতা, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। তোমরা আমাকে 3 নাম্বারটা বলবা, বলো 3 নাম্বারটা কোনটা? বলে দিয়েছে অলমোস্ট, দেখি কে বলতে পারে। ওকে আচ্ছা এরপর দেখো নিচে উদ্দীপকটা পড়ো। এখানে তোমার 2 অণু অ্যাসিটাইল কোয়ে আসছে এবং একটা এক্স চক্র সংঘটিত হয়েছে। দেখো আমার শ্বসনের মধ্যে 4টা স্টেপ ছিল, আমি গত ক্লাসে পড়েছিলাম গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, দেন আসে তোমার ক্রেবস চক্র, আছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে দেখো আমার গ্লাইকোলাইসিসের মধ্যে কি হচ্ছে, গ্লুকোজটা ভেঙে আমার পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। অ্যাসিটাইল কোয়ের সৃষ্টির মধ্যে কি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। পরবর্তীতে এই অ্যাসিটাইল কোয়ে কোন সাইকেলে আসলে পরেরটা মধ্যে যাবে, ক্রেবস চক্রের মধ্যে যাবে। তাহলে আমার এক্স চক্রটা মেইনলি কি, ক্রেবস চক্র। এটা কি আমার ক্রেবস চক্র। এখন ক্রেবস চক্রের মধ্যে আমরা জানি 24 অণু এটিপি তৈরি হয়। এর মধ্যে কত অণু NADH2 তৈরি হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 3 অণু করে NADH2 তৈরি হয়। টোটাল 6 অণু NADH2, মানে টোটাল 18 এটিপি এই NADH2 থেকে আসে, ঠিক আছে? তাহলে আমার কত অণু NADH2 তৈরি হয়, 6 অণু। এটা অনেকে ভুল করে। আমাদের টোটাল কত অণু NADH2 তৈরি হচ্ছে, লিখে রাখতে পারো এখানে 6 অণু NADH2, 2 অণু FADH2 আর হচ্ছে একটা GT বা অনেকে লেখে ATP, ঠিক আছে? তাপমাত্রা ভেরি গুড, এই যে তোমরা পারো, সবই পারো তোমরা।
আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে উদ্দীপকের এক্স চক্রটা মানে কি আমার ক্রেবস চক্র। ক্রেবস চক্রের মধ্যে তোমার কি হচ্ছে, 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ক্রেবস চক্রের মধ্যে কি 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? বলতো, ক্রেবসের মধ্যে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যেই হয়। এবং এই যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তুমি যদি নিজের নামও ভুলে যাও, তুমি কয়েকটা ইনফরমেশন ভুলবা না। এর মধ্যে 1 নম্বরে আসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম। সেকেন্ডে আসে হচ্ছে কোষের পাওয়ার হাউস কোনটা, মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর কোনটা, মাইটোকন্ড্রিয়া। কিন্তু আমরা এটাই জানি না যে ভাই আমরা মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলতেছি। কারণ এই যে আপনার যে ক্রেবস সাইকেলটা 24 অণু এটিপি তৈরি করার কাজগুলো হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আপনার প্রত্যেকটা সেলের মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই ক্রেবস চক্রের মাধ্যমে এত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। যেহেতু আপনার ক্রেবস চক্রের মধ্যে হাইয়েস্ট লেভেলের শক্তি উৎপন্ন হয় এই ক্রেবস চক্র তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এই জন্য আমরা মাইটোকন্ড্রিয়া ছোটবেলা থেকে বলে আসছি যে পাওয়ার হাউস পাওয়ার হাউস পাওয়ার হাউস, ঠিক আছে। আজকে থেকে তো বুঝতেছেন যে কেন আমরা পাওয়ার হাউস বলি। আচ্ছা, তো এই জন্য আমরা এগুলো বিক্রিটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। একটু আগে বলে আসি 2 অণু এফএডিএস তৈরি হচ্ছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2 3 4 অণু। ভেরি গুড। 2 অণু কখন বলতাম, আমার একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু তৈরি হয়, আরেকটা অ্যাসিটাইল কোয়ে থেকে আরো 2 অণু তৈরি হয়, তাহলে ওটা কয় অণু হয়, 4 অণু হয় না। ওরা হিসাব পারে না, বুঝছো, তুমি অনেক ভালো পারো হিসাব। আচ্ছা, তারপর দেখো ছবিটাই বলে দিচ্ছে, এই যে তোমার এই ছবিটা দেখো, এখানে আমাদের আর ওই মানে মাঝখানে কোনো ব্যারিয়ার নাই। তুমি দেখছো দুই পাশে সমানভাবে কিছু একটা আছে, তাহলে এগুলো কি, ভাস্কুলার বান্ডেল হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে। সমদ্বিপার্শ্বী আমরা কোথায় কোথায় পাই, লিখে রাখতে পারো, কুশলে পাই। কোথায় পাও, কুশল, কুমড়া, স দিয়ে শশা, সমা হয়ে গেছে, শশা, আর ল দিয়ে হচ্ছে লাউ, ঠিক আছে। দেখো এই যে আমার কুমড়া, শশা। ড্রাসিনার মধ্যে আমরা কি পাই, ড্রাসিনার মধ্যে আমরা পাই লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক ড্রাসিনার ইউকার মধ্যে, ঠিক আছে। আচ্ছা ওকে, আশা করি আপনারা বুঝছেন। কুশল লিখে নেন যদি কেউ না জেনে থাকেন আর কি। ওকে দেখো, পরে পড়ে যাই কুমিল্লা বোর্ড, আমার হোম টাউন। কিন্তু আমার কোনো সাহস হয় না কুমিল্লা গিয়ে পরীক্ষা দেওয়ার। ঢাকায় জন্মেছি, ঢাকায় বড় হয়েছে, ঢাকায় পরীক্ষা দিয়েছে, কারণ কুমিল্লার প্রশ্ন এত কঠিন হতো আর পাস করা লাগতো না। আচ্ছা দেখো, কোষ গহ্বরে সাইটোপ্লাজমের চারদিকে একটা পাতলা পর্দা থাকে, ঠিক আছে। কোষ গহ্বরে সাইটোপ্লাজমকে ঘিরে একটা পাতলা পর্দা থাকে। পর্দাটার নাম কি, পর্দাটার নাম হচ্ছে টনোপ্লাজম। পর্দাটার নাম কি, টনোপ্লাজম। ইন্টারভাগে কুমিল্লার, আমিও কুমিল্লার, মানে আমার হোম টাউন আর কি কুমিল্লা। মানে ঢাকায় জন্ম, ঢাকায় বড় হওয়া, বাট আমার বাবা মা দুইজনে কুমিল্লার, 14 গোষ্ঠী কুমিল্লার। So that would sound like that. Okay. I'm sorry আমার ক্লাসের মাঝখানে এভাবে কফি খেতে হচ্ছে, বাট আমার গলার অবস্থা ভীষণ রকম খারাপ। আমি আর আমার উল্টা পাল্টা টোটকা লাগাবো না যে লোহা লোহাকে কাটে, মোটেও কাটে না, লোহা লোহাকে ধ্বংস করে দিচ্ছে। আইসক্রিম খেতে চাই সেটা বলবো না, বলবো হচ্ছে এসব উল্টা পাল্টা কথাবার্তা। আচ্ছা দেখো, আমাদের উদ্দীপকে একটু আগে আমরা দেখে আসছি, এই যে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে আমার ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি করা হচ্ছে আমার ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনের মধ্যে আমরা বুঝে গেছি বিপ্রক্রিয়া ট্রান্সলেশন। তাহলে দেখো উদ্দীপকে এই প্রক্রিয়া মানে কি, তোমার ডিএনএ থেকে আরএনএ থেকে ট্রান্সক্রিপশনের মধ্যে, ট্রান্সলেশনের মধ্যে আমার কি কি লাগে, ট্রান্সলেশনের মধ্যে কি আমাদের আরএনএ পলিমারেজের কোনো দরকার আছে বলতো, আরএনএ পলিমারেজের কোনো দরকার আছে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে, আছে কিন্তু না, আমরা আরএনএ প্রাইমার ইউজ করি, তাহলে আমার আরএনএ প্রাইমারটা বিনা আরএনএ পলিমারেজের কাজই করে। তাহলে দেখো আমার এখানে অবশ্যই আরএনএ পলিমারেজ লাগবে। আচ্ছা এই যে ট্রান্সক্রিপশন করতে তোমার কি কোনো লিপিডের প্রয়োজন ছিল, লিপিড আমারটা লাগে না, তাহলে আমার এখানে কোনো ধরনের লিপিড লাগবে না। অবশ্যই ডিএনএ ছাঁচ লাগবে, কারণ ডিএনএ থেকে কপি করে করে তুমি আরএনএ তৈরি করো, তাই না। তাকে 5 প্রাইম টু 3 প্রাইম প্রান্ত থেকে এভাবে করে কপি করতে করতে আসবা, তাহলে অবশ্যই আমার ডিএনএ টেমপ্লেট লাগবে। তাহলে আমার আচ্ছা হচ্ছে 1 আর 3। ওকে ওকে ঠিক আছে। এরপর আর কোনটা করানো যায়, আচ্ছা আসি আমরা এই সুন্দর ছবিটার দিকে। দেখো এই ছবিটা দেখে কি মনে হয় বলতো, আমরা কোশ্চেনটা দেখি আগে, ওই এর কোশ্চেন
বলো, এই যে আমি আপনাদেরকে বলি ছবি দেখো ছবি, বলে এটা কিনা শালগম। এখন এটা তো তুলে বলবো যেটা আপু আঁকছে, নো আমি এগুলো আঁকি না। বোর্ড আরো বাজে ছবি আঁকে, তোমরা আর কি বাজে ছবি আঁকবা। আচ্ছা দেবা কুমিল্লার বলছিলাম। আচ্ছা দেখো তোমাদের সাথে সব দুষ্টামি করার সময় নেই। এটা আমার ধান, ঠিক আছে, ওই জবার যে সুন্দর ছবিটা আঁকো এটা আমার ধান। দেখো কি বলেছে, অধ্যাপক বলেছে ছবিটা কোন গোত্রে, এটা আমার পয়সি গোত্রে, ঠিক আছে। পয়সি গোত্রের মধ্যে কিন্তু এটা লিগুম থাকে সুন্দর করে। আচ্ছা দেখো তাহলে এটা হচ্ছে আমার পয়সি গোত্রে আমার ধান। ওকে, তো পয়সি গোত্রের বৈশিষ্ট্যগুলো কি কি? ফার্স্ট ওদের পাতা লিগিউল বিশিষ্ট, ঠিক আছে। পাতা লিগিউল বিশিষ্ট বুঝে হচ্ছে পাতার মধ্যে এরকম একটা মানে ফাঁপা অংশ আছে, যাই হোক তোর পাতা লিগিউল বিশিষ্ট মাছে দেখে আসলাম। ওর পরাগধানী বৃক্কাকার, পরাগধানী বৃক্কাকার কার একটু আগে পড়ে আসছি, মালভেসি, তাই না? তাহলে ওর পরাগধানী কিরকম তোমরা বলো? এটা তোমার মালভেসি, মালভেসিটা হচ্ছে তোমার বৃক্কাকার। ওর ফল হচ্ছে ক্যারিওপসিস, ঠিক আছে, ওর ফল ক্যারিওপসিস আমরা মেনে নিলাম। এখন তোমরা কমেন্ট করবা যে পয়সি গোত্রের পরাগধানী কিরকম, আমার অ্যান্সার হচ্ছে 1 আর 3, ঠিক আছে। ওকে, নগ্ন যুদ্ধের এই কাহিনী আমরা একটু আগে দেখে আসছি। তারপরে এই যে বারবার যে আপনারা ছবি দেখেন ছবি দেখেন ছবি দেখেন, মুখে ফেনা তুলে গেছে বলতে বলতে ছবি দেখেন। তো দেখেন এই যে চিত্রটা কোন ধরনের অবয়বিন্যাস দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, একদম একটা অক্ষকে কেন্দ্র করে ওকে কাটছে। তাহলে এটা হচ্ছে আমরা অক্ষীয়। অক্ষীয় আমরা কার মধ্যে পাই? জবার মধ্যে পাই। একটা থেকে অনেকগুলো প্রশ্ন, ঠিক আছে। মূলের ত্বককে আমরা কি বলি? আমরা কাণ্ডের ত্বকে বা যে কোনো জায়গায় ত্বকে বলছে এপিডার্মিস। মূলের ত্বককে স্পেশাল ভাবে বলা হচ্ছে এপিপ্লেমা, ঠিক আছে। কেউ বলতে পারতেছ না কিছু? তোমরা বলতেছো না কেন? আচ্ছা এই টিস্যু কালচার এগুলো আমরা পড়েছি, এখান থেকে আমাদের এক্সট্রা কিছু ইয়া করার নাই। আচ্ছা তারপরে দেখো এই যে ম্যালেরিয়া জীবাণুর কোন জীবন চক্রে কোন চক্রের মধ্যে তুমি সাফনার দানা দেখো। সাফনার দানা কি? এত ভিডিও রয়েছে দানা দেখা যায়, এগুলো আমরা দেখলে হিস্টোপ্যাথোলজি টেস্টের মাধ্যমে দেখা যায়। এই টেস্টের মাধ্যমে তখন আমরা বুঝতে পারি যে না আসলে ম্যালেরিয়া হয়েছে, ঠিক আছে। দেখো যখন ওর অ্যামিবয়েড ট্রফোজয়েড, নামটাই অনেক বড়, অ্যামিবয়েড ট্রফোজয়েড স্টেজের মধ্যে যায় তখন ওর শরীরের মধ্যে ওর হচ্ছে মেইনলি তোমার আরবিসির মধ্যে এই ছোট 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 সাফনার দানা দেখা যায়। এই সাফনার যখন টেস্ট করতে যায় তখন আমরা সাফনার দানাগুলো দেখে বুঝি এই বান্ধব হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, ওর কোন চক্রের মধ্যে? অ্যামিবয়েড ট্রফোজয়েডের মধ্যে। ওকে আচ্ছা একটু এখন দেখেছি পত্র অংশ ছিল। এখন আমি তোমাকে বলছি দেখো প্রশ্ন দেখি আগে হাইপার হয়ে যায় না, আপনারা তো আবার মানে এ আর বি কোনটা দিচ্ছে তা তো দেখবেনই না। আপনি ভাবেন এটা হচ্ছে এ, আপনি ভাবেন এটা হচ্ছে বি, এইভাবে সুন্দর করে অ্যান্সার করে দিলে পত্র অংশ। বাট আপনাকে বলছে এই চিহ্নিত অংশটার নাম কি? এই চিহ্নিত কোনটা? এই যে পত্রকে পাশে দুজনকে গার্ড দিয়ে রাখছে, গার্ড সেল বা আমাদের রক্ষী কোষ। তাহলে এই হচ্ছে আমার রক্ষী কোষ। আর বিটার ক্ষেত্রে দেখো পত্র অংশ উন্মুক্ত হওয়ার কারণ কি? পত্রটা কেন খুলতেছে, ওর কারণ কি দরজাটা খোলার? কারণ হচ্ছে অন্তঃবিস্ফোরণ। অন্তঃবিস্ফোরণের ফলে সে পানি গ্রহণ করে সে মোটা সোটা হবে, এই পত্রটা আস্তে করে খুলে যাবে। তারপর সেকেন্ড কি? আলোর উপস্থিতি। আলোর উপস্থিতি আমরা পত্রতন্ত্র খুলে যায়, আমরা জানি যে আমাদের ব্লু লাইট বা নীল আলো পত্রতন্ত্রকে খোলাকে ত্বরান্বিত করে। স্টার্চ সঞ্চয়, ও একটা ছিদ্র, ও স্টার্চ সঞ্চয় করে কি করবে? স্টার্চ সঞ্চয় করবে ভিতরে যে মেসোফিল কোষ তারা স্টার্চ সঞ্চয় করবে, ওর তো কোনো কাজ না স্টার্চ সঞ্চয়। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 আর 2 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা হচ্ছে 1 আর 2। ওকে এটা আপনাদেরকে পড়ানো হয়ে গেছে, এখান থেকে আমাদের কিছু নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এগুলো আবার দেখছি। ওকে তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ, পানি ফটোলাইসিস। পানি ফটোলাইসিস মানে কি? আলোর উপস্থিতিতে আমরা পানিকে ভাঙবো, পানিকে ভেঙে আমি হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি করব। এই যে প্রক্রিয়ার মধ্যে আমার একটা খনিজ লবণ খুবই কাজ করে, সেটা হচ্ছে আমার ম্যাঙ্গানিজ, ভেরি 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 ইম্পর্টেন্ট। এছাড়া ক্লোরাইড অণুটা সেটাও কাজ করে, ঠিক আছে। ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ দুইটাই পানি ফটোলাইসিসের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা এরপরে হায়ারথন আমরা গত ক্লাসে পড়েছিলাম ঘটক, ঘাস, কচু, টমেটোর মধ্যে আমরা দেখতে পারি। আচ্ছা এরপর দেখো এই যে আমার একটা সেল সাইকেল দেখানো হচ্ছে। সেল সাইকেল মানে কি? আমার কোষের বিভাজন চক্র এবং বিভাজনের আগে যে ইন্টারফেস স্টেজটা থাকে সেটা তোমাকে এখানে দেখানো হয়েছে। আচ্ছা তো দেখো তোমরা আমাকে বলো এ কোনটা, বি কোনটা, সি কোনটা, ডি কোনটা, বলো দেখি। তোমাদের কোশ্চেন মানে অ্যান্সার ওয়েট করতে করতে মানে আরো 10টা কোশ্চেন সলভ করার যে একটা অবস্থা, এত স্লো। আচ্ছা তোমাদের ওয়েট করার সময় নেই। এটা হচ্ছে আমার মাইটোসিস বা এম ফেজ, ঠিক আছে, মাইটোসিস ফেজ, মাইটোটিক ফেজ। আচ্ছা এরপর এটা হচ্ছে আমার G1, এটা হচ্ছে আমার S ফেজ বা সিনথেসিস ফেজ, এটা হচ্ছে আমার G2 বা গ্যাপ 2 ফেজ, ঠিক আছে।
আচ্ছা দেখো উদ্দীপকের কোন দশায় ডিএনএ অণু রেপ্লিকেশন, আমি তোমাকে মাঝে মাঝে সিনথেসিস ফেজ, সিনথেসিস ফেজ মানে কি এই ফেজটার মধ্যে তোমার ডিএনএ অণুটা সংখ্যা ডাবল হয়, ঠিক আছে, রেপ্লিকেট হয়। তাহলে দেখো আমার ডিএনএ অণুটা রেপ্লিকেট হয় কোনটার মধ্যে, সি বা আমার এস ফেজের মধ্যে, ঠিক আছে। এ মাইটোসিস, ওকে, বি হচ্ছে জি1 গ্যাপ 1 সি সি। আচ্ছা দেখো উদ্দীপকের ডি, ডি মানে কি তোমার গ্যাপ 2 ফেজ বা জি2 ফেজ। জি2 ফেজের মধ্যে কি হচ্ছে দেখো, ফার্স্টে তুমি বাকি কিছু পড়ার আগে টাইমটা আগে দেখো, এখানে তোমার টাইমটা খুব প্রাইম একটা ফ্যাক্টর। আমরা একটু যদি টাইমটা দেখে আসি, টাইমগুলো আসলে কোনটার ক্ষেত্রে কতটুকু লাগতেছে। দেখো তোমার মাইটোসিসের সময় বা মাইটোটিক ফেজের মধ্যে তোমার টাইম লাগছে 5 থেকে 10%, ঠিক আছে। তারপর তোমার গ্যাপ 1 এর টাইমটা লাগছে 30 টু 40%। সবচেয়ে বেশি সময় লাগে তোমার ডিএনএ কে অনুলিপন করতে, প্রায় 30 টু 50% সময়, ঠিক আছে। আর তোমার মাত্র 10 থেকে 20% সময় লাগে হচ্ছে এই ডি ফেজের মধ্যে বা তোমার জি2 ফেজের মধ্যে। তাহলে তুমি দেখে বুঝতে পারতেছো যে তোমার ডি নাম্বারে মানে একটা সংখ্যাই মিলতেছে না, 20 থেকে 30% সময় কি ব্যয় হয়, হয় না, 10 থেকে 20% আমার 2 নাম্বারটা ভুল, তাহলে বাকি দুটো সঠিক হওয়া ছাড়া কোনো উপায় নেই। এবং কি মনে রাখবা, গ্যাপ টু ফেজ মানে কি, গ্যাপ টু ফেজ মানে হচ্ছে তোমার এরপরে মাইটোসিস শুরু হবে। মাইটোসিস শুরু করার জন্য তোমার যে জিনিসগুলো মাস্ট বি লাগবে সেগুলো তোমার এই ফেজের মধ্যে তৈরি হইতেই হবে। আমাদের কি কি আছে, মাইক্রোটিউবুলস, মাইক্রোটিউবুলস যদি তৈরি না হয় তুমি কি সামনে গিয়ে মাইটোসিস করতে পারবা, পারবা না। মাইক্রোটিউবুলস অবশ্যই লাগবে, ঠিক আছে, অ্যাক্টিভ মাইটোসিস অবশ্যই লাগবে। এটিপি তৈরি হতে হবে, এটিপি যদি অ্যানালিন না থাকে তাহলে সে কাজ করবে কি দিয়ে, তবে এটিপি তৈরি হতে হলে আমার 1 আর 3 হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো যে বারবার একই প্রশ্ন, হ্যাপ্লোইড প্রোটিন কি দিয়ে করা হয়। তারপর দেখো যে কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, মানে ক্রায়ন জ্যানোটমি কার মধ্যে আছে, যা কাদের বামদাসিত এবং মেসোফিল দুই টাইপের ক্লোরোপ্লাস্ট আছে। কাদের আছে, সিফর আছে, সিফর কাদের হচ্ছে সেদিন পড়াইছিলাম, ভিক্কো ক্রাশ খায়, ভুট্টা, ইক্ষু, ক্র্যাব খায়, সরগম, তাই না। তাহলে আমার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ইক্ষু। দেখছো অনেক ইজি কোশ্চেন, জাস্ট একটু ঠান্ডা মাথায় প্রশ্ন পরীক্ষা দিতে দিয়ে দেখছো আবার সেম ছবি সব তোমরা পড়ছো। আচ্ছা দেখো ওকে, এরপরে এই চিহ্নিত অংশগুলো তোমরা পড়েছো। ক্রেবস চক্রের মধ্যে একটা এই দেখছো তিনটে, একটা অ্যাসিটাইল কোই থেকে তিনটে এনএডিএইচ, একটা এফএডিএইচ, একটা জিডিপি তৈরি হয়। তাহলে আমার টোটাল একটা অ্যাসিটাইল কোই থেকে তৈরি হয় 12টা এটিপি, যেটা আমি দেখলাম দুইটা অ্যাসিটাইল কোই, তাহলে 12 দুগুণে 24 এটিপি, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের করে দেখা বলো, এটাই দেখো, এই যে আমরা যে পড়ি আমাদের একদম লাস্টের দিকে আমাদের ক্রোমোসোম গুলো 4 টাইপের হয় দেখতে, তাই না। কি কি আছে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, একোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। এটা দেখতে কার মতো হয়, VLJI। আমরা খালি পড়ি, আমরা ছবি দেখি না। তাহলে দেখো এই যে ওর গঠনটা কিরকম, পুরো একদম সোজা আই এর মতো না, আই কারটা, আই হচ্ছে টেলোসেন্ট্রিক, তাহলে আমার অ্যান্সার হচ্ছে টেলোসেন্ট্রিক। উদ্দীপক লিখেছি যেটা কি ধরনের ক্রোমোসোম, ক্রোমোসোম টেলোসেন্ট্রিক। এখন যদি এরকম দেখতে হতো তাহলে যদি আমার মেটাসেন্ট্রিক, ও যদি এমন হতো দেখতে এমন, তাহলে হয়তো তোমার কি অ্যান্সার হতো সাবমেটাসেন্ট্রিক, তাই না। ওকে ঠিক আছে, আশা করি বুঝছেন। দেখো আবার যে সেম কোশ্চেন কি সূত্রটা, এরপরে এগুলা আপনি পারবেন, রেপ্লিকেশন আপনি জানেন এগুলা। রেপ্লিকেশন মধ্যে আপনার কি কি লাগে, রেপ্লিকেশনের মধ্যে আরএনএ পলিমারেজ আমার কিসের মধ্যে লাগছিল, আরএনএ পলিমারেজ লাগছিল হচ্ছে তোমার ট্রান্সক্রিপশনে, তাই না। আরএনএ পলিমারেজ ইউজ হয়েছিল আমাদের ট্রান্সক্রিপশনে, আর আমার ট্রান্সলেশনের মধ্যে কিছু লাগতেছে না রাইবোজোম ছাড়া। আর আমার বোনকে বলছে উত্তর প্রক্রিয়া মানে কি, রেপ্লিকেশনের মধ্যে কি কি লাগবে, আর ফার্স্টে ডিএনএ স্ট্র্যান্ডটাকে খুলতে একটা হেলিকেজ লাগবে, তারপর ডিএনএ পলিমারেজের মাধ্যমে আমরা একটা একটা করে তোমার ইয়াগুলো বসাবো, নাইট্রোজেন বেস গুলো বসাবো, ঠিক আছে। আমার অ্যান্সার হচ্ছে 1 আর 3, ওকে। আচ্ছা এরপর দেখো এই যেটা, এখন দেখো আমি তোমাকে এটা বলবো না, আমি তোমাকে বলছি নিচের জীবাণুটা কোন রোগের জন্য দায়ী, তুমি বলবা কি রে ভাই, এটা কি কেঁচো, এটা কি জোক, এটা কি, বলো তো এটা কি। ধরে না আমি তোমাকে কিছু দেখাইনি, বলো এটা কি, কার মতো দেখতে এটা। আমার খুব পছন্দের একটা চিপস আছে, বুঝছো, আমি জানি তোমরা চিনো কিনা, কার্ল চিপস, শুনছো কখনো নাম, রেড কালার একটা প্যাকেট, কার্ল চিপস খাইছো কখনো, একটু টক টক টেস্ট টাইপের। হ্যাঁ এটা হচ্ছে আমার ওইটা কমা শেপের মধ্যে, আমরা কথা বলি না যে সে আসলো, ধরো সে আসলো, একটা কমা দেই, তাহলে দেখো ওটা কমা শেপের মতো না, কমা শেপ হচ্ছে আমার ভাইব্রিও, ঠিক আছে, বা ভিব্রিও বলি আমরা, ভাইব্রিও কলম ভিব্রিও কলম, ভিব্রিও মানে বা কমা আকৃতি, দেখতে আমরা কমা শেপের মতো না, হচ্ছে ভিব্রিও শেপ। তাহলে ভিব্রিও কে আমাদের খুবই পরিচিত ভিব্রিও কলম, যেটা আমি এটাকে ভুলে গেছিলাম,
এক্সোথেলারি রোগী উদ্দীপকের জীবাণুটা হচ্ছে কলেরা রোগের জন্য দেয়। কত টেকনিক্যাল এবং কত সুন্দর একটা প্রশ্ন, তুমি যে পড়ে আসছো তার প্রমাণ হচ্ছে এটা। এখন আমি একটা গোল্লা দিতাম, আমি যদি একটা গোল্লা দিতাম তাহলে কি হতো? কক্কো ভাইরাস হতো, সরি কক্কো ব্যাকটেরিয়া হতো, কক্কাস ব্যাকটেরিয়া, যেগুলো কক্কাস হতে পারতো, মনোকক্কাস হতে পারতো, স্ট্রেপ্টোকক্কাস হতে পারতো, স্টেফাইলোকক্কাস হতে পারতো। আমি যখন লম্বা দণ্ডের মতো দিতাম, মানে কি আমার ব্যাসিলাস, তাই না? মোনোব্যাসিলাস হোক, সেপ্টোব্যাসিলাস হোক, যে ব্যাসিলাসই হোক না কেন। আচ্ছা, এই ছবিটা আমরা একটু আগে আরো ভালো ছবিটা দেখে আসছিলাম, যে এটা হচ্ছে একটা অমরা বিন্যাস, অক্ষীয় অমরা বিন্যাস। সেগুলো আমি দেখছি অক্ষীয় অমরা বিন্যাস আমরা কার মধ্যে থেকে জবার মধ্যে। এটা একটা 3 ডাইমেনশনাল ছবি, আর এটা যে হাতে আঁকা ছবি ছিল আর কি। আচ্ছা, এগুলো দেখছো একই প্রশ্ন বারবার করে ফেরত আসে। আচ্ছা, এখন দেখো সিলেট বোর্ডের প্রশ্ন। সিলেট বোর্ডের প্রশ্ন মোটামুটি সহজ আছে। আচ্ছা দেখো, এটাই নিচে কোনটা মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? এগুলো একটু খেয়াল রাখবা, তুমি যেই অঙ্গাণুই পড়ো না কেন ওই অঙ্গাণুকে দেখবা বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করছে এবং তারা একটা একটা করে নাম দিচ্ছে। দেখো মাইটোকন্ড্রিয়াকে অনেকে আবিষ্কার করেছে, অনেক অনেক ধরনের নাম দিচ্ছে। এগুলোর মধ্যে তোমার কি কি আছে? একজন ওকে সার্কোজোম বলছে, ঠিক আছে, ওরা একজন হচ্ছে যে বেস ওকে ফিলা বলছে, ফিলাও বললো, ওকে একজন বায়োব্লাস্টও বলেছে, ঠিক আছে, বাট ওকে কেউ মাইটোব্লাস্ট বলেনি। কোনটা নয়, ঠিক আছে, কোনটা মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। এটা বুঝানোর কিছু নাই, একদম মুখস্থ করতে হবে। তারপর দেখো ডিএনএ অণুর প্যাচ, ওদিকটাকে বলছিলাম যে হেলিকেজ এর মধ্যে ডিএনএ প্যাচটাকে খুলে বা স্ট্র্যান্ডটাকে খুলে আস্তে আস্তে করে ডিএনএ পলিমারেজ ইয়াগুলো বসায়। এখানে আরো এনজাইম কাজ করে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, তোমার হচ্ছে টপোআইসোমারেজ, সব অনেক এনজাইম কাজ করে। তাহলে ডিএনএ অণুর প্যাচ খুলতে কোনটা হেল্প করতেছে? হেলিকেজ। আমরা একদম হেলি মানে খুলে ফেলো, খুলে কেস। ওকে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে তোমাদের সংখ্যা আরো কমতেছে, বাবারে, মানে এখানে কই যাবো বলো তো? এখান থেকে আর এই যে এটা দেখতে পারো যে ম্যালেরিয়া জীবাণুর যৌন জননে সচল ও লম্বাকৃতির জাইগোট, ঠিক আছে। তো দেখো আমরা এখানে জাইগোট দেখে লাফা জাইগোট দেখা গেল, তোমাকে আমি বলছি যৌন জননে সচল এবং লম্বাকৃতি। আমি গত ক্লাসে বলেছিলাম যখনই দেখবা যে তোমার এখানে ডাবল কিছু বোঝাচ্ছে তোমার ইয়ার মধ্যে, ম্যালেরিয়ার মধ্যে, তখন সেটা নাম হয় ও দিয়ে হবে না জাইগোট দিয়ে হবে, ঠিক আছে। এটা আমাদের ওতে দুইটা আছে, ও সিস, একটা হচ্ছে ও কিনে। এটা তোমার পরীক্ষা হলেও আসতে পারে যে ও কিনে কাকে বলে। তাহলে ম্যালেরিয়া জীবাণু যৌন জননের সময় যে সচল এবং লম্বাকৃতির জাইগোট পাওয়া যায় সেটা তোমার ও কিনে, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপর সাইকাসের মূল দেওয়া হচ্ছে স্পোরোফাইটিক, এজন্য বছরের মধ্যে হচ্ছে ডিপ্লয়েড। তারপর টুইস্টেড অফ ভালভেট অ্যাস্টিভেশন, আমরা যেটা দেখছিলাম পাকানো বা টুইস্টেড থাকে কোথায়? জবার মধ্যে থাকে। এগুলো একদম তোমাদের ইজি প্রশ্ন। আচ্ছা, তারপর দেখো যে ইন্টারফেরন কোথা থেকে নিঃসৃত হয়? ইন্টারফেরন নিঃসৃত আমাদের ভাইরাস আক্রান্ত কোষ থেকে, এবং সে ভাইরাস কোষকে ধ্বংস করে দেয়, ক্যান্সার কোষকে ধ্বংস করে সে ইন্টারফেরন। আচ্ছা, তারপর এখান থেকে আর এক্সট্রা দেখছো আবার আমাদের আগে কিছু একটা প্রশ্ন লাগাই দিছে। ওকে, এখান থেকে আর কিছু আছে? এই দেখো রেস্ট্রিকশন এনজাইমের নামগুলো, রেস্ট্রিকশন এনজাইমের নামগুলো একটু দেখে রাখবা। নামগুলো মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে কোনটা রেস্ট্রিকশন এনজাইম নয়। কি কি আছে আমাদের? বাম এইচআই আছে, ইকো 3 আছে, ইকো আরআই আছে, তারপর তোমার HPA2 আছে, তারপর এই হিন্দ 3 আছে। এগুলো একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। তারপর কোনটা নাই, এই যে অল পিকিউ, এটা কোনো রেস্ট্রিকশন এনজাইমের মধ্যে পড়ে না, ঠিক আছে। আমাদের আরো কিছু আছে, যে বাম এইচআই আছে, এগুলো একটু দেখবা, প্রত্যেকটা নাম রাখবে। এটা তো আমাকে প্রশ্নের মধ্যে বললাম, তুমি খালি এটাই জানো যে আমাদের বায়োলজিক্যাল নাইফ পানবিক কাজ হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এখন আমি তোমাকে বলছি নিচের কোনটা বায়োলজিক্যাল নাইফ, আমি তোমাকে প্রশ্ন ঘুরাই বলছি যে কোনটা বায়োলজিক্যাল নাইফ না। এরপর আমি তোমাকে বলছি নিচের কোনটা বায়োলজিক্যাল নাইফ। এখন আমি তোমাকে হচ্ছে এগুলো দিচ্ছি, আমি তোমাকে অপশনটা ঘুরাই দিই, ঠিক আছে। আমি তোমাকে দিচ্ছি হচ্ছে সাপোজ HPA3 আর হচ্ছে হিন্দ, তারপর ধরো 2 দিলাম, ঠিক আছে। আর যেটা বলছিলাম বাম, ওইটার সাথে দিয়ে দিলাম হচ্ছে আরআই, আরেকটাই দিলাম তোমাকে ধরো হচ্ছে যে ইকো আরআই, তোমাকে ইকো আরআই। আমি তোমাকে বলবো নিজের কোনটা বায়োলজিক্যাল নাইফ, তাহলে এটাও কি ভুল না? এটাও ভুল, এটাও ভুল, রাইট আনসার হচ্ছে এটা। বুঝছো? আশা করি বুঝছো। ওকে, তারপরে এখানে তুমি বলুন যে একটা এক্সট্রা কোশ্চেন দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার প্লাজমা মেমব্রেনে এবং খাঁজ সিস্টেম, মানে ধরো তোমার টেলোফেজ পর্যায়ে গিয়ে প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষের লাইনটা এরকম ভাবে বড় হচ্ছে, এখানে দুইটা ছিল তোমার অপত্য কোষ, পরবর্তী টেলোফেজ পর্যায়ে এখানে একটা খাঁজ তৈরি হয়। খাঁজ তৈরি হওয়ার ফলস্বরূপ কি হয়? এই দুইটা আলাদা হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে। এই যে খাঁজ সৃষ্টির ভূমিকা রাখা হচ্ছে তোমার ওই যে বলছো মাইক্রোটিউবিউলস লাগে, মাইক্রোটিউবিউলস গুলো মেইনলি কাজ করছে এই জায়গার মধ্যে, ঠিক আছে। খাঁজটা তৈরি করতে, ভিতরে খাঁজ তৈরি করতে হেল্প করে। মাইক্রোটিউবিউলস বলতে আমরা দুটাকে বুঝি অ্যাক্টিন এবং মায়োসিন, তাহলে যে খাঁজ তৈরিতে কে হেল্প করে? অ্যাক্টিন ও মায়োসিন, ঠিক আছে।
ওকে ঠিক আছে, এখান থেকে আমাদের আর কিছু লাগতেছে না, আমরা পরেরটার মধ্যে চলে যাই। যশোর বোর্ডের মধ্যে তোমাদের জিৎ দাদার বোর্ড, যশোর বোর্ড। জিৎ ভাইয়ের ক্লাস করতেছো না তোমরা? কেমিস্ট্রি ক্লাস করতেছো অবশ্যই, করা উচিত। আচ্ছা, তারপরে এই যে দেখো আমরা একটু আগে আলোচনা করে আসছিলাম, ওই যে মনে আছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্যের মধ্যে, যে এই যে কোনটা নাই ক্লোরোপ্লাস্টের মধ্যে, যে এদিকে যে মাইটোকন্ড্রিয়াগুলো ভিতরে ভিতরে ঢুকতেছে, এই ভিতরে ভিতরে অংশগুলোকে আমরা বলছি ক্রিস্টি। ক্রিস্টির গায়ে ছোট ছোট করে অক্সিজেন লাগানো থাকে। তো দেখো এই চিহ্নিত অংশ কি, এই চিহ্নিত অংশ হচ্ছে এই অংশটা, ওটা হচ্ছে আমার ক্রিস্টি। আচ্ছা, তারপর উদ্দীপকের অঙ্গাণুটা কি হিসেবে পরিচিত? উদ্দীপক আমরা জানি পাওয়ার হাউস হিসেবে পরিচিত, খুব ভালো। সকল জীবকোষে কি বর্তমান? না, আমাদের যে এক কোষে জীব হয় ওগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকে না। ঠিক আছে, আমার অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা ভুল। ক্যালসিয়াম, ফেরাস, ম্যাগনেসিয়াম, এগুলো ম্যাগনেসিয়াম এগুলো আয়রন সঞ্চিত রাখে এবং নিজস্ব ডিএনএ আছে। প্রত্যেকটা অঙ্গাণুর কাজ খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু মানে ইম্পর্টেন্ট কাজের কাজ যদি নিউমোনিক লাগে আমাকে বলবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো আমরা কোনটা সলভ করতে পারি পরে। আর দেখো করিমেরটা দেখি। দেখো করিমের কি হয়েছে, করিম অনেকদিন ধরে জ্বরে ভুগছে, তার চোখটা লাল হয়ে গেছে এবং গায়ের মধ্যে লাল বর্ণের র্যাশ দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে করিমের কি হয়েছে? ম্যালেরিয়া হয়েছে? না, করিমের ইনফ্লুয়েন্স আমাদের না মোটামুটি বাকি সবগুলোর অবশ্যই সিমটম গুলো খেয়াল রাখবো। করিমের কি হয়েছে দেখো, লাল বর্ণের র্যাশ আমরা দেখি হচ্ছে মেইনলি ডেঙ্গুর মধ্যে। ঠিক আছে, কারণ ডেঙ্গুর মধ্যে হচ্ছে ডেঙ্গু তোমার একদম ডিরেক্টলি অ্যাটাক করে তোমার আরবিসির মধ্যে, এই কারণে আমাদের যে স্কিনের এপিডার্মিস ডার্মিস লেয়ারের মধ্যে আমরা ছোট ছোট এই রেড পিগমেন্ট গুলো পাই। যাই হোক, তো দেখো আমাদের ওর হচ্ছে ডেঙ্গু। করিমের রোগের কারণ কি? ডেঙ্গু কি? ডেঙ্গু এটা ভাইরাস, ডেঙ্গি ভাইরাস। শেষ। ওকে, আচ্ছা, তারপরে দেখো নিচের কোনটা বাড়লে প্রচোদন কমে? গত ক্লাসেই পড়েছিলাম দুইটা আ আ আ আ হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে কি আমার আবহমণ্ডলের চাপ আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে ব্যস্তানুপাতিক প্রশোধনের সাথে। মানে কি আমার আবহমণ্ডলের চাপ বাড়লে আমার প্রশোধন কমে যাবে, আপেক্ষিক আর্দ্রতা বাড়লে আমার প্রশোধন কমে যাবে। উল্টা, আপেক্ষিক আর্দ্রতা কমলে আমার প্রশোধন বাড়বে, আবহমণ্ডলের চাপ কমলে আমার প্রশোধন বাড়বে। তাহলে মনে রাখবা দুইটা আ আ হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক রাখলাম। আর একটা আদি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, আর এটা তোমার আবহমণ্ডলের চাপ। ঠিক আছে, ওকে। আপনারা দেখে আবার হারায় টারায় গেছেন, কোনো সারা শব্দ নেই, বেঁচে বেঁচে আছেন নাকি সবাই? আচ্ছা, এখানে বাকি সবগুলো মোটামুটি আমাদের পড়ানো হয়েছে। ওই দেখছো, দেখো হয়েছে আবার তোমাকে ওই যে পুষ্পপত্র বিন্যাস দিয়ে ছবি দিয়ে দিচ্ছে। নিচের কোনটা, এটা কোন টাইপের? এটা তোমার বালভেট পুষ্পপত্র বিন্যাস অ্যাস্টিভেশন। ঠিক আছে, বালভেট অ্যাস্টিভেশন। এই জন্য বছর সবগুলো একটু ভালো করে দেখবেন। এখন আমাদের পরের কোশ্চেন চলছে, আমরা বরিশাল বোর্ডে চলে যাচ্ছি। দেখো কোনটা করা যায়? ওকে, দেখো দেখো ভাইরাসের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? ভাইরাসের ক্ষেত্রে কোনটা সঠিক নয় কি? ওর দৈহিক বৃদ্ধি নেই, তুমি জানো দৈহিক কোনো বৃদ্ধি নেই, ও মেনলি রেপ্লিকেট করে, ও একটা পোষক দিনের মধ্যে ঢুকে তারা উল্লিপন করতেছে। ঠিক আছে, ওর পরিবেশে উদ্দীপনা সারা দেয় না, ভাইরাসের কিছু যায় আসে না পরিবেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, ব্যাকটেরিয়া যায় আসে। কারণ ভাইরাসের কোনো কোষই নেই, ও একটা অকোষীয় প্রাণী, যেহেতু ওর কোষ নেই, ওর সেলসও কাজ করে। তুমি এভাবে করে চিন্তা করবে। ঠিক আছে, ওকে ক্যালাসিত করা যায়, তুমি এগুলো ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, জড়ীয় বৈশিষ্ট্য আছে। এখন দেখো ডিএনএ ও আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে। এখন তোমার কিছু ভাইরাসের মধ্যে ডিএনএ নিউক্লিক অ্যাসিড থাকে, কিছু ভাইরাসের মধ্যে আরএনএ নিউক্লিক অ্যাসিড থাকে। বাট এমন কোন ভাইরাস নাই যার মধ্যে ডিএনএ আরএনএ একসাথে আছে। কেন? দেখো আমি যদি বলি মাইটোকন্ড্রিয়ার কথা, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ আরএনএ দুটোই আছে। ঠিক আছে, কিন্তু ভাইরাস তো অকোষীয়, মাইটোকন্ড্রিয়া নেই, তোমার ডিএনএ আরএনএ একসাথে থাকার কোনো পসিবিলিটি নেই। তাহলে আমার ডিএনএ আরএনএ একসাথে থাকে না। আমার অ্যান্সার হচ্ছে বলছে কোনটা সঠিক নয়, অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধান কাটার পরে জমিতে মসুর ডাল, আচ্ছা ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধান কাটার পর জমিতে মসুর ডাল চাষ করলো। ঠিক আছে, আচ্ছা নিচের কোন অণুজীবের কারণে উদ্দীপকের সারের অভাব পূরণ হবে? দেখো আমার যে রাইজোবিয়াম, এই রাইজোবিয়াম, তারপর আছে তোমার অ্যাজোটোব্যাক্টার, লিখে রাখতে পারো। এগুলো করে কি, এগুলো তোমার মাটির মধ্যে যে নাইট্রোজেন আছে সেটাকে সংবন্ধন করে রাখে। মানে কি, তোমার মাটির মধ্যে নাইট্রোজেন আছে সেগুলো ধরে ধরে রাখে। ইউরিয়া সার হচ্ছে তোমার, ওর সংকেত হচ্ছে এটা NH2 CO NH2। মানে ইউরিয়া সার মেইনলি তোমাকে হচ্ছে মাটির মধ্যে, মানে ইউরিয়া সার হচ্ছে নাইট্রোজেন সাপ্লাই করে, কারণ তোমার কার্বন অক্সিজেন কিছু লাগবে, তোমার লাগবে হচ্ছে মেইনলি নাইট্রোজেন।
একদম উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইউরিয়া সার তোমার কি সাপ্লাই করছে? নাইট্রোজেন সাপ্লাই করতেছে। কিন্তু তোমার এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টের ব্যাকটেরিয়া, এরা কি করে? এরা অলরেডি মাটির নাইট্রোজেনকে ধরে রাখে। তাহলে যেই ইয়ার মধ্যে, যেই মাটির মধ্যে রাইজোবিয়াম আছে, তার মধ্যে তোমার এক্সট্রা করে ইউরিয়া দেওয়ার তো কোনো দরকার আছে? নাই। আমি ইউরিয়া ছাড়াও কাজ করতে পারি। তাহলে দেখো আমার হয়ে গেল কি একটা সমস্যা। দাঁড়াও কিন্তু, ঠিক আছে? তাহলে আমার নিচের কোন অণুজীবের কারণে উদ্দীপকের সারের অভাব পূরণ হতে পারে? রাইজোবিয়াম। আমি আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে দেখো উদ্দীপকে উল্লেখিত প্রকারের জীবাণু অণুজীবের কারণে, উল্লেখিত প্রকারের অণুজীব মানে কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া প্রজননের প্রধান উপায় কি? কি? ও অনেকভাবে প্রজনন করতে পারে। মেইনলি ওর প্রজনন করে হচ্ছে দ্বি বিভাজনের মাধ্যমে। এছাড়াও কনজুগেশন করতে পারে, ঠিক আছে? পিরিয়ড মাধ্যমে প্রজনন করতে পারে। তাহলে দেখো ওর সবচেয়ে দ্রুততম প্রধান উপায় হচ্ছে দ্বি বিভাজন, ঠিক আছে? আচ্ছা, এই তো দুইটা খুব ভালো মেয়ে আছে যারা এখনো পাস করতেছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো তোমার ট্রফোজয়েডের পর সিগনেট রিং, সিগনেট রিং এর পরে একটা স্টেজ আছে, এরপরে সাইলোন, এরপর মেরোজয়েড। তোমরা আমাকে বলো স্টেজটা কি? আমি বারবার বলতেছি যে তোমার ম্যালেরিয়া থেকে ওটা লাগবেই, বলো স্টেজটা কি? কেউ বলতে পারবা? একটু ওয়েট করি, দেখি কেউ বলতে পারে কিনা। একটু আগে পরে আসছি। সাফনার দানা দেখা যায়, রিং দিয়ে দিলাম, দেখি বলতে পারো কিনা। পারবা বলতে? পারবা বলতে? বাবারা জেগে উঠো প্লিজ। কেউ বলতেছে না রে ভাই। অ্যামিবয়েড ট্রফোজয়েড, অ্যামিবয়েড বললাম না সাফনার দানা দেখা যায়? অ্যামিবয়েড ট্রফোজয়েড। যখন তুমি সাফনার দানা দেখতে পারতেছো তখন ওখানে হিমোজয়েন রিলিজ হচ্ছে, ঠিক আছে? এই হিমোজয়েন রিলিজ হওয়ার কারণে আমরা ভালো করে বুঝে ওর মধ্যে ম্যালেরিয়া হয়েছে, ঠিক আছে? আপনাদের নিয়ে আমি হতাশ, মানে কেউ ক্লাস করেন না, হতাশ। আচ্ছা দেখো এরপরে এই যে পত্ররন্ধ্র কখন খুলে? পত্ররন্ধ্র খোলার জন্য এস ইমামুরা, জাপানের বিজ্ঞানী এস ইমামুরা একটা রিসেন্ট ইয়া দিয়েছে যে পত্ররন্ধ্র খোলার জন্য পটাশিয়াম আয়নটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পটাশিয়াম আয়নটা ঢুকলে একটা অন্তঃ অভিসরণের ফলে আশেপাশে পানিগুলোকে টেনে আনে, যার ফলে রক্ষী কোষের স্থিতিটা বেড়ে যায় এবং তার পত্ররন্ধ্রটা খুলে যায়, ঠিক আছে? এই জন্য রক্ষী কোষে যখন পটাশিয়াম আয়ন প্রবেশ করে তখন পত্ররন্ধ্র খোলে। এরপরে কি হয় দেখো, তোমার কোষের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে, দেখো কোষে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড কি করবে? সে পানির সাথে, ধরো সে পানির সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? সে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। অ্যাসিড মানে হচ্ছে তার পিএইচ কি থাকবে? কমে না? তাহলে দেখো ওর পিএইচটা যাবে হচ্ছে কমে। পিএইচ কমলে কি হবে? ওর মধ্যে যে দ্রবণীয় গ্লুকোজটা ছিল ওই গ্লুকোজটা শক্ত হয়ে, বা ধরো গ্লুকোজটা কি হবে? গ্লুকোজটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে স্টার্চে। স্টার্চ কিন্তু তোমার অদ্রবণীয়, ঠিক আছে? তাহলে তোমার দেখো কত কিছু, তোমার যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড পানির সাথে, আচ্ছা লেখা কি দেখা যাচ্ছে? আমি যে লাল কালার ইউজ করছি লেখা তোমার দেখা যায় না ভাই, তোমার আমাকে বলবা না? তো দেখো এই যে আমার কার্বন ডাইঅক্সাইডটা, সেটা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো? কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? কার্বনিক অ্যাসিড তৈরি করলো। এই কার্বনিক অ্যাসিড যেহেতু সে পিএইচ কে কমায় ফেলে, তাহলে পিএইচ কমার ফলে আবার কি হচ্ছে? যে গ্লুকোজটা ছিল ওই গ্লুকোজটা গিয়ে স্টার্চ তৈরি করে ফেলে। স্টার্চ হচ্ছে আমরা অদ্রবণীয়, ঠিক আছে? তাহলে দেখো গ্লুকোজ থাকলে আমরা গ্লুকোজকে ভেঙে আস্তে করে তুমি হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি করতে পারতা, সেখান থেকে অ্যাসিটাইল কোয়েগ্রেট স্ট্রাকচার তৈরি করতে পারতা। বাট তোমার এই পিএইচ কমার কারণে কি হচ্ছে? তোমার স্টার্চ তৈরি হয়ে যাচ্ছে। স্টার্চ তৈরি হওয়া মানে কি? তুমি এটাকে ভাঙতে পারতেছো না, তোমার পুরো সাইকেল অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সাইকেল অফ হয়ে তোমার আর পছন্দ খুলতেছেও না, তো তোমার কোষে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া আমাদের জন্য হেল্পফুল না। তাহলে পছন্দ খুলবে না, পছন্দ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, রোগী কোষে সক্রিয় যদি হাইড্রোজেন বের হয়ে যায় তাহলে তোমার কি হবে? পছন্দ খুলে যায়। এটা খুবই ভালো করে মনে রাখবা যে আমাদের দুইটা কারণে পছন্দ খুলতেছে। মেইনলি একটা নতুন প্রপোজাল অনুযায়ী একটা হচ্ছে পটাশিয়াম ঢুকবে, হাইড্রোজেন বের হবে, তাহলে আমার পছন্দ খুলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বুঝছি, তোমরা আসছো ক্লাস করতেছো, মাশাআল্লাহ। ট্রিগার না করলে কেউ বলে না, বুঝছো? যাই হোক, দেখো ক্যালভিন চক্র কোথায় সংঘটিত হয়? ক্যালভিন চক্র হচ্ছে আমার ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে হয়। তোমরা আমাকে বলবা যে হ্যাচ ও স্ল্যাক চক্র সেটা কোথায় সংঘটিত হয়? তোমরা বলবা হ্যাচ ও স্ল্যাক চক্র কোথায় সংঘটিত হয়? তোমরা বলবা। এরপর এগুলো আমরা কোশ্চেন যে কোন বিটা ও কোন বিটা উচ্চ তাপমাত্রায় সাধারণ, উচ্চ তাপমাত্রা মানে হচ্ছে তোমার C4 করতে পারবে, C4 এর মধ্যে কি আছে? ইকো, এগুলো, ঠিক আছে? আচ্ছা, টিস্যু কালচারের মধ্যে প্রাথমিক মিডিয়ার মধ্যে আমরা কোনটা দেই? সুক্রোজ দেই, এগার এগার দেই, ঠিক আছে? এগুলো দেখা যায় সুক্রোজ আছে।
একদম ইজি প্রশ্ন। ওকে দেখো এরপরে এটা দেখতে পারো যে একটা নতুন সংশ্লিষ্ট ডিএনএ স্ট্র্যান্ডে তুমি এ আর সি বেস পেয়ার দেখছো। এই চিত্রটা যেটা বলছো জিন থেরাপি, আমরা একটা জিনকে সরায় একটা নতুন জিনিস স্থাপন করতে পারি। দেখো তোমার নরমাল আমরা জানি অ্যাডিনোর সাথে থাকার কথা কার, আবার লাল দিয়ে দিতেছে, অ্যাডিনোর সাথে থাকার কথা তো তোমার থায়ামিনের, তাই না? বাট তোমার অ্যাডিনো হয়ে গেছে সাইটোসিন, এটা তোমাকে চেঞ্জ করতে হবে না? তাহলে দেখো এখানে কি হবে, যদি এখানে এ ইজ ইকুয়াল টু টি হলে সঠিক হতো, আমরা এক নাম্বারটা রাইট। ডিএনএ পলিমারেজ 3 এর ভুলের কারণে এটা হয়েছে। ডিএনএ পলিমারেজ 3 কিন্তু এই কাজটা করে না, এই কাজটা করেছে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 3 এর মেইন কাজ হচ্ছে কি, ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে তোমার ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে সেই যে কাজ করে, ঠিক আছে? এন্ড ডিএনএ পলিমারেজ 3 এর এটা কাজ না, এটা কার কাজ? হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 এর কাজ। খুব ভালো একটা প্রশ্ন কিন্তু। তাহলে আমরা 2 নাম্বারটা ভুল, 3 নাম্বার রিপেয়ার কমপ্লেক্স স্বাভাবিকভাবে সংশোধন করে দেয়। তাহলে আমরা 3 নাম্বারটা রাইট। যে আমরা রিপেয়ার কমপ্লেক্স যখন কি করে ডিএনএ পলিমারেজ 1টা আস্তে আস্তে করে স্ক্যান করতে, যখন সেটা দেখে যে আরেকটা মধ্যে ঘাপলা হয়েছে তখন সেটাকে ছড়াই দিয়ে সে কি করে আরেকটা নতুন নাইট্রোজেন বেস স্থাপন করে দেয়। আমার অ্যান্সার হচ্ছে 1 আর 3। ঠিক আছে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 আর 3। ওকে তারপরে এখানে এক্সট্রা কিছু আছে। আচ্ছা দেখো এই যে যেটা বলছেন তোমার কেন রেসিস্ট্যান্স এনজাইমের নামটা লাগবে, এই দেখো আমার প্লাজমিড, এই যে প্লাজমিডকে কাটছো, এই যে প্লাজমিডকে দেখো ধাপ ডিতে নিচে কোনটা ব্যবহৃত হয়, মানে কি তুমি যে প্লাজমিডকে কাটছো, কাটার জন্য তুমি কি ইউজ করছো? বায়োলজিক্যাল নাইফ, মানে রেসিস্ট্যান্স এনজাইম। মানে এই রেসিস্ট্যান্স এনজাইম আমি নাম দিছি, দেই না, আমি তোমাকে দিছি AQRI, মানে কি আমি তোমাকে বুঝি এটা রেসিস্ট্যান্স এনজাইম। তাহলে আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। তোমাকে বারবার বলতেছিলাম আর কি একটু আগে, ঠিক আছে? ওকে আমাদের এখান থেকে আর নাই। ওকে শেষ আমাদের আজকের বোর্ড প্রশ্ন। এখানে আমরা মেবি আলিম বোর্ডের প্রশ্নটা বাদ দিয়েছিলাম, মানে হচ্ছে ওই যে মাদ্রাসা বোর্ডের প্রশ্নটা আর কি, ঠিক আছে? আমরা একটু ওটা দেখে যাই। আলিম বোর্ডের প্রশ্নটা জাস্ট একটা বোর্ডে আমাদের বাকি আছে। দেখো এখানে মোটামুটি সব সেম প্রশ্ন, এতক্ষণ ধরে যা যা পড়ে আসছো দেখো সবগুলো এখানে সেম প্রশ্ন। আমি তোমাকে বলছি না যে কোনটা বেরি, বেরি হচ্ছে দুইটা, টমেটো এবং কলা। আমি মনে রাখতাম যে ক্যাডবেরি দিয়ে, ক দিয়ে কলা, ক দিয়ে টমেটো, আর হচ্ছে আমার বেরি দিয়ে বেরি, যে বেরি হচ্ছে কলা টমেটো। দেখছো একদম আগে সব প্রশ্নগুলো। ঘাস উদ্ভিদের পুষ্টির জন্য, আমাদের কিছু উদ্ভিদের জন্য আমরা স্পেশাল কিছু ম্যাক্রোমলিকুল ইউজ করি। ঘাস হচ্ছে সিলিকন ইউজ করে, সামুদ্রিক উদ্ভিদ হচ্ছে সোডিয়াম ইউজ করে, ঠিক আছে? একদম আগের প্রশ্নগুলো সব সব রিপিটেড প্রশ্ন, দেখছো? তাহলে আশা করি আজকের ক্লাস আপনাদের জন্য হেল্পফুল ছিলেন। খুবই কম উপস্থিতি, খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার, বাট স্টিল কিছু করার নেই। ওকে অবশ্যই যারা ক্লাসে ছিলা, আমার কয়েকজন নাম মুখস্থ হয়ে গেছে, যে শফিউল ছিলা, তারপর হচ্ছে জেমি ছিলা, ইন্তেবা ছিলা, তোমরা অবশ্যই ক্লাসের রিভিউ দিবা, ঠিক আছে? ক্লাস কেমন লেগেছে রিভিউ দিবা। সবাই অবশ্যই ক্লাসগুলো করবা। সবার জন্য অনেক শুভকামনা রইলো, দোয়া রইলো। ভালো থাকো, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার বেশি ভালো কাটুক।